নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন লেখক সায়ন দাশের ইভা সেন সিরিজের প্রথম গল্প হিডেন আই। আজকের গল্পটি আমরা নিয়েছি মাথা মোটার দপ্তর থেকে প্রকাশিত হিডেন আই এই বইটির থেকে। বইটি সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। আজকের গল্পটি দৈর্ঘ্যের কারণে আমরা গল্পটিকে 3টি পর্বে বিভক্ত করেছি। আজকে শুনবেন গল্পের প্রথম পর্ব। গল্পের দ্বিতীয় এবং তৃতীয় পর্বের লিঙ্কের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, পিন কমেন্টে অথবা আই বাটনে। অবশ্যই সেখান থেকে শুনতে ভুলবেন না। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সন্তু। ইভার চরিত্রে পূজা রয়। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প, লেখক সায়ন দাশের ইভা সেন সিরিজের গল্প হিডেন আই, প্রথম পর্ব। পশ্চিমবঙ্গের কোনো এক জায়গা, রাত 11:32। জাহিদুল তার নাম। বয়স বড় জোর 6 বা 7। এর বেশি সে কিছু জানে না। এটাও জানে না যে সে এখানে কোথায়, কিভাবে এসে পৌঁছালো তাও জানে না। শুধু জানে রাতে সে তার আম্মুর কোলে মাথা রেখে ঘুমিয়েছিল। তারপর চোখ খুলেই বুঝতে পেরেছিল কিছু একটা ব্যাপার হয়েছে। মাথায় তীব্র যন্ত্রণা, চোখেও দেখতে অসুবিধে হচ্ছিল। আবছা আবছা আলোয় দেখতে পেয়েছিল আশেপাশে তার মতোই আরও কিছু ছেলে। সবাই ওর মতন ঘুম ঘুম চোখে অবাক হয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। কেউ বা তখনও ঘুমিয়ে কাঁদা। আর ছিল দুজন বাজে চেহারার লোক। দুজনেরই পরনে স্যান্ডো গেঞ্জি আর জিন্স, গলায় মোটা হার আর হাতে ছুরি। কিসব বলছিল ওরা ছুরি দেখিয়ে দেখিয়ে। সেটা আর শোনা হয়নি তার। আবার ঘুমিয়ে পড়েছিল। এভাবে কতদিন কেটেছে সে জানে না। গুনে দেখেছে ঘরে মোট 19 জন আছে। কোথায় আছে না বুঝলেও এটা বুঝেছে সে যে তারা মাটির নিচে থাকে। উপরে খুব অল্পই লোকের কথা শোনে, কিন্তু কাউকে ডাকতে পারে না ভয়। কারণ সেই সময় রঙ্গু ছুরি না চায়, জানে কথা বললেই শেষ। নিজের চোখেই দেখেছে সামান্য আওয়াজ করায় মুহূর্তের মধ্যে রাজুর গলার নলি কেটে দিতে। রক্তমাখা চ্যাটচ্যাটে মেঝেতে সারা রাত ঘুমোতে পারেনি সেদিন সে। বাকিদেরও তাই অবস্থা। এরপর থেকেই খুব দরকার ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না। রঙ্গুর লাল চোখের দিকে তাকালেই কেঁপে ওঠে সারা শরীর। ও নাকি 14টা খুন করেছে আর 25টা রেপ করেছে। রেপ কি সে জানে না, তবে খুনের মতন খারাপ কাজ এটা বোঝে। আরেকজন আছে, তার নাম নাপে। খুব মোটা, ওর বন্ধু বাবুলের থেকেও। হাঁটলে থলথল করে ভুঁড়ি লাফায়। সে অবশ্য কারোর সাথে পাঁচে থাকে না। রাত দিন পাশের ঘরে বসে খায় আর কম্পিউটারে গেম খেলে। গো গো গাড়ির শব্দ প্রায় পাশের ঘর থেকে সে সবসময় শুনতে পায়। জাহিদুলের গেম খেলার খুব ইচ্ছে। আব্বুকে সে বলেছিল গেম কিনে দেওয়ার কথা। আব্বুও বলেছিল কিনে দেবে একটা, কম্পিউটার পরীক্ষায় প্রথম হলে। আচ্ছা, আব্বু আম্মু এখন কি করছে? ভাবতে ভাবতেই নাপের ডাকে হড়বড়িয়ে উঠে দাঁড়ালো সে। কিরে ছোট, কথাটা কানে যাচ্ছে না? না দেবো কানের গোলায় প্লেটটা চালিয়ে? যা, পাশের ঘর থেকে 4টে রুটি আর মাংস নিয়ে আয়, জলদি। চুপচাপ চলে জাহিদুল। নাপেকে খাবার দিয়ে আবার এসে বসে আগের জায়গায়। বাকিদের দিকে তাকায়। সবাই সবসময় থাকে না। হঠাৎ করে রঙ্গু এসে 3-4 জনকে নিয়ে চলে যায়। কোথায় যায় কেউ জানে না। আবার কিছুদিন পর নতুন মুখ আসে। তারও হয়তো একদিন ডাক আসবে। ভাবতে ভাবতেই তার হাতের ওপর একটা হাত এসে পড়ে। সন্তুর হাত। এখানে আসার পর থেকে সন্তুর সাথেই যা কথা হয়েছে। এদিক ওদিক তাকিয়ে সন্তু ফিস ফিস করে বলে, চিন্তা করিস না দোস্ত, আমার কাকা পুলিশ। কাকা ঠিক আমাদের বাড়ি নিয়ে যাবে। জবাবে জাহিদুল কিছু বলে না। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে নাপের খাওয়ার দিকে।
প্রকৃতি আবাসন, গ্রাউন্ড ফ্লোর, ভোর 5:20। কলকাতার বুকে ছোট্ট একটা পাড়া। শান্তশিষ্ট সেই পাড়াতেই মাথা উঁচু করে দাঁড়িয়ে একটা ফ্ল্যাট, নাম প্রকৃতি আবাসন। তার নিচতলায় একটি 1 BHK ফ্ল্যাট, যার এখন একটিমাত্র জানলা ছাড়া সব জানলা দরজা বন্ধ। এই ভোরের আবছা আলোয় কেউ যদি পর্দা সরিয়ে উঁকি মারে ঘরের ভেতর, হয়তো দেখা মাত্র ভড়কে যাবে সে। ভয় পাওয়াটাও আশ্চর্যের নয়, তবে ভালো করে দেখলে বোঝা যাবে ঘাবড়ানোর কিছু না। ভোরের আধো আলোয় এক তক্তপোষের ওপর মাথা নিচে পা পড়ে থাকা অবস্থায় আছে এক তরুণী, চোখ বন্ধ, মনে হয় ধ্যান করছে। তার পাশে গুটিসুটি মেরে শুয়ে আছে এক জার্মান শেফার্ড বা অ্যালসেশিয়ান কুকুর। নিস্তব্ধ ঘরে শুধু দেওয়াল ঘড়ির টিকটিক ছাড়া কোনো শব্দ নেই। মিনিটের কাঁটা 4 ছাড়াতেই ধীরে ধীরে চোখ খুলল তরুণী। আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় এলো সে। আজও 30 মিনিট কমপ্লিট হলো না। পরক্ষণেই চিন্তাটা ঝেড়ে ফেলে বাকি ওয়ার্কআউট করার দিকে নজর দিল। কয়েকটা আসন, তারপর পুশ আপ, সিট আপ ইত্যাদি শেষ করে ঠিক 6:15 উঠল সে। ইতিমধ্যে রেক্স মানে তার প্রিয় পোষ্য উঠে পড়েছে। গা ঝাড়া দিয়ে সারা ঘর জুড়ে দৌড়ানো শুরু করেছে। ওকে ফ্ল্যাটের সামনে ছোট্ট উঠোনে ছেড়ে দিয়ে তরুণী ঢুকলো বাথরুম। ছোট বাথরুম, তাতে ছোট একটা বৈশিষ্ট্য, বেসিনের ওপরের আয়নার ঠিক বিপরীতে আছে আরেকটি সমান সাইজের আয়না। অনেকেই তাকে বহুবার জিজ্ঞেস করেছে এই ব্যাপারে। প্রতিবারই সে হালকা হেসে জবাব দেয়, এতে আমার অতীত ধরা পড়ে। বেসিনের কল খুলে চোখ মুখ ধুলো সে। তারপর একটানে খুলে ফেলল ঘামে সপসপে সবুজ ট্যাঙ্ক টপ। নিজের নগ্ন ঊর্ধ্বাংশের দিকে তাকালো সে। বলা ভালো, তাকালো আয়নায় ফুটে ওঠা বিপরীত আয়নার প্রতিবিম্বের দিকে। বাঁ কাঁধের নিচ থেকে একটা মোটা কাটা দাগ চলে গেছে শির দাঁড়ার নিচ অবধি। পিঠে ডান দিকে ছড়িয়ে আরও 2টো কাটা দাগ। কোমরের ওপর ছুরিকাঘাতের চিহ্ন। এসব বাদ দিয়ে পায়ে উড়ুতে ছড়িয়ে ছিটিয়ে ছোট বড় কাটা দাগ। ভুরুর উপরে ছোট কাটা দাগটা নতুন, কিছুদিন আগেই হয়েছে। ঘা পুরোপুরি শোকায়নি। চোখ বন্ধ করে সে কথাই ভাবছিল সে। কিভাবে একটা সামান্য ভুলের জন্য এসব বাজে ব্যাপার ঘটতে পারে। ট্রেনিংয়ের মুভগুলো নিজের মনেই ঝালিয়ে নিচ্ছিল। হঠাৎ রেক্সের ডাকে সম্বিত ফিরে এলো তার। বেচারির খিদে পেয়েছে, আর দেরি করল না। ব্রাশ করে ট্রাউজার অন্তর্বাস ছেড়ে চালিয়ে দিল শাওয়ার। মুহূর্তে সম্পূর্ণ সিক্ত হয়ে গেল তার নারী দেহ। শান্ত হয়ে উঠল মনটা। জলের ধারার নিচে চুপচাপ দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে একটা কথাই ভাবল সে, এভাবেই তোকে বাঁচতে হবে ইভা, এভাবেই। হরিদার চায়ের দোকান, সকাল 10:14। দোকানের বেঞ্চে বসে গুনগুনিয়ে রবীন্দ্রসঙ্গীত ভাঁজছিল ম্যাট। বয়স তার আজই 62 পার করল। চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতে ভাবছিল, কিভাবে এতগুলো বছর জীবিত থাকলাম আমি। আমার যা পেশা, তাতে এত বছর বেঁচে থাকা রীতিমতো রেকর্ড। বেশ একটা গর্ব অনুভব হলো তার। আদতে আমেরিকান, কিন্তু গত 20 বছর ধরে সে রয়েছে কলকাতায়। বলতে গেলে একেবারে কলকাতার মাটির সাথে মিশে গেছে সে। খাঁটি বাঙালি বললেও অত্যুক্তি হয় না। হাতে কলমে সে একজন পেইন্টার, ছবি এঁকে পয়সা উপার্জন করে। কিন্তু আনঅফিসিয়ালি সে অন্য কিছু, টপ সিক্রেট। আর এই সিক্রেটটা এই শহরের একজন ছাড়া আর কেউ জানে না। তার পুরো নাম জন ম্যাটিস জুনিয়র, একজন সিআইএ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, আমেরিকার এজেন্ট। এদেশে তার কাজ বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে সিআইএকে সরবরাহ করা। এর আগে সে ছিল পাঞ্জাবে, তারপর কলকাতা আসে 1997 নাগাদ।
মূলত তার কাজ বাংলাদেশ থেকে জাল নোট বা কোনো দুষ্কৃতী বা বিভিন্ন জঙ্গি সংগঠনের তথ্য জোগাড় করা। এছাড়াও তার আরেক কাজ হলো অর্ডার এলে ভারতে, শ্রীলঙ্কা বা বাংলাদেশের কোনো অঞ্চলে সিআইয়ের কোনো এজেন্টদের দরকার বা বিপদে সাহায্য করা। ম্যাট অনায়াসেই বাংলাদেশ বর্ডারে কোথাও বা বাংলাদেশেই থাকতে পারত, কিন্তু সে রয়ে গেছে কলকাতাতেই। চায়ের ভাঁড়টা ডাস্টবিনে ফেলে সবে মাত্র ঠোঁটে গোল্ড ফ্লিক ছুঁইয়েছে, অমনি পিছনে একটা শীষের আওয়াজ। দেখলো পেছনে নিঃশব্দে এসে দাঁড়িয়েছে একটা ব্ল্যাক হন্ডা সিটি ভিএক্স। সিগারেটটা পকেটে রাখতেই ড্রাইভার প্যাসেঞ্জার সিটের দরজা খুলে বলল, জলদি। মৃদু হেসে গাড়িতে আরাম করে বসে ড্রাইভারের দিকে চেয়ে পরিষ্কার বাংলায় ম্যাট বলল, হাই, কেমন আছো? গাড়ি ইতিমধ্যেই চলতে শুরু করেছে। এক হাত স্টিয়ারিংয়ে রেখে বাঁ হাতটা পকেটে ঢুকিয়ে একটা ছোট্ট প্যাকেট বার করে আনলো ইভা। হ্যাপি বার্থডে। কথাটা একটু হেসেও বলা যেত। এনিওয়ে, থ্যাংক ইউ ডার্লিং। কি আছে এতে? প্যাকেটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলল ম্যাট। দেখো খুলে। একটানে কাগজটা খুলে ম্যাট বের করলো একটা বাক্স। ওপরের কভারের ঢাকনা খুলে বের করলো জিনিসটা। একটা ছোট হাতের সাইজের লোহার জিনিস, বেশ হালকা। নিচের বাটনটা প্রেস করো। বোতামে হাত দিতেই খুট করে একটা আওয়াজের সাথে একটা চকচকে লোহার ফলা বেরিয়ে এলো। রোদের আলো পড়ে ঠিকরে বেরোতে লাগলো তার থেকে। ওয়াও, থ্যাংক ইউ। 1921। দারুণ দারুণ। ছুরিটা মুগ্ধ দৃষ্টিতে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল ম্যাট। ছোট্ট একটা হাসি ঠোঁটের কোণায় লাগিয়ে গাড়ি চালাতে লাগলো ইভা। পছন্দ হয়েছে? খুব। কাল ভোরে এসো, চেখে দেখব। তোমার প্র্যাকটিসও হবে। কাল হবে না বস, কাজ পড়েছে। ছোট কাজ, পরশু দেখি। রাস্তার ধারে এক দোকানের সামনে জটলা দেখতে দেখতে জবাব দিল ইভা। তাহলে আমার পার্টির কি হবে? তুমি করবে পার্টি? জাস্ট জোকিং। সো তুমি কাজে বেরোবে কখন? ওই 8টা নাগাদ। ওকে, 6টার সময় একবার এসো তো। ছোট কাজ, আমার কাছে যা আছে তাতেই হবে। পরের কাজের আগে রেক্সকে রেখে যাব। আরে এসোই না, জিনিস দেখাবো একটা। ওকে, বাট 15 মিনিট। তুমি ভালো করেই জানো কাজের আগে আমি মিনিমাম আধ ঘন্টা একা থাকি। ইয়া, আই নো মাই লাভ। এবার সামনের বারটাতে নামিয়ে দাও। তোমার তো আবার এসব চলে না। কি আর করা যাবে, চলো একাই সেলিব্রেট করি। কথা না বলে সামান্য এগিয়ে গাড়ি স্লো করলো ইভা। ম্যাট ছোট্ট একটা বাই বলে চলন্ত গাড়ি থেকে নেমে হাঁটা লাগালো পেছনে না তাকিয়ে। অপরদিকে কালো গাড়িটা ইউ টার্ন মেরে স্পিড তুলে বেরিয়ে গেল সোজা। ফ্ল্যাটে ঢুকে কিছুক্ষণ রেক্সের সাথে খেলে ইভা শুরু করলো তার রাতের কাজের প্রস্তুতি। একটা বড় ট্যাকটিক্যাল অ্যামো ব্যাগ খুলে প্রয়োজনীয় জিনিসপত্র বার করে বিছানায় রাখল। তারপর শুরু করলো কাজকর্ম। ইভা সেন বাইরের জগতের কাছে সে শুধু একজন ডিটেকটিভ হিসেবে পরিচিত। তার একটা এজেন্সি আছে, নাম দ্য হিডেন আই। না, তার কোনো অফিস নেই দরজায় ঝুলানো কোনো সাইনবোর্ড। যারা তার সাথে যোগাযোগ করতে চায় সবাইকে তার বানানো নিজস্ব ওয়েবসাইটে রিকোয়েস্ট করতে হয় ডিটেলস সহযোগে। পছন্দ হলে কোনো কফি শপ বা রেস্তোরাঁয় দেখা করে আরও বিস্তারিত শুনে স্থির করে কেস নেবে কিনা। খুন খারাপি বা কিডন্যাপিংয়ের কেস এলেও বেশিরভাগই আসে ভুলভাল। কে কার বউ নিয়ে পালিয়ে গেছে, কারোর প্রেমিকাকে ফলো করতে হবে, এইসব। এজেন্সি খোলার পরপরই এসব কাজ 2-3টে করেছে, যদিও এখন সম্পূর্ণ বন্ধ এগুলো। রিকোয়েস্ট সেকশনের ওপরে লেখা স্পষ্ট করে যে কি কি বিষয়ে কেস নেওয়া হবে, তা সত্ত্বেও লোক শোনে না, নাছোড়বান্দা। এছাড়াও ইভার আর একটা পরিচয় আছে, সেটা কলকাতার সাধারণ বাসিন্দারা জানে না। জানে শুধুমাত্র ম্যাট আর কলকাতা পুলিশের বাছা বাছা কয়েকজন অফিসার। ইভা শুধু একজন সাধারণ ডিটেকটিভ নয়, সে হলো কলকাতা পুলিশের একজন হিটম্যান।
বলা ভালো হেট ওম্যান, তবে পুরোপুরি আনঅফিসিয়াল। পুলিশের পক্ষে যেসব কাজ চোখের সামনে করা সম্ভব নয়, সেই সব কাজের জন্য ডাক পড়ে ইভার। গোপন এনকাউন্টার বা কোনো বড়লোকের ছেলে বা কোনো রাজনৈতিক পার্টির নেতাকে কোনো রকম হাঙ্গামা বা ঝুটঝামেলা ছাড়াই তুলে আনা, এছাড়া আরও ভালো খারাপ নোংরা কাজে ডাক পড়ে ইভার। কাজ প্রতি টাকার পরিমাণ থাকে যথেষ্ট। বেশিরভাগ ক্ষেত্রেই ডাক পড়ে কোনো জমজমাট এলাকা থেকে এক বা একাধিক দাগী অপরাধীকে তুলে আনা। কারণ একটাই, নিঃশব্দে ধূর্ত বিড়ালের মতো ছোঁ মেরে কাউকে তারই এলাকা থেকে তুলে নিয়ে আসা পুলিশের পক্ষে খুব কষ্টকর, যেটা ইভার কাছে জলভাত। যেমন আজ তার কাজ পড়েছে ঢাকুরিয়া রেলপট্টির বস্তিতে। এক জেল পালানো দাগী আসামি ঘাঁটি গেড়েছে সেখানে। যতবারই পুলিশ গেছে, আগে থেকে কেমন করে যেন টের পেয়ে আসামি হাওয়া হয়ে যাচ্ছিল। তাই আজ ইভার উপর দায়িত্ব পড়েছে যত্ন সহকারে মাল ডেলিভারি দেওয়ার। চেতলা এলাকা, ম্যাটের বাড়ির সামনে, বিকেল 5:52। গাড়িটা পার্ক করে কিছুক্ষণ গাড়িতেই বসে থাকলো ইভা। আকাশটা গোমড়া করে আছে, মনে হচ্ছে ঝড় উঠবে। উঠুক, কদিন যা গরম পড়েছে, পারা যাচ্ছে না। রেক্সকে নিয়ে নামলো ইভা। কাজ শেষ হওয়া পর্যন্ত রেক্স এখানেই থাকবে, কারণ ফ্ল্যাট ফাঁকা। রেক্সও ম্যাটকে খুব ভালোবাসে। গাড়ি লক করে এগিয়ে গ্রিল খুলে ঢুকলো দুজনে। সূর্য অস্ত গেলেও রোদের অসহ্য কামড়টা এখনও আছে। সামনে একটা উঠোন, তাতে সারি সারি বাহারি গাছ লাগানো। এছাড়াও গোলাপ, জবা, গাঁদা সহ আরও নাম না জানা ফুলের গাছ লাগানো। না, ম্যাটের গাছের শখ নেই। ইভা জানে ওরই মধ্যে কিছু কিছু গাছের তলায় পোঁতা আছে কোনো অস্ত্র বা মাইন অথবা ইলেকট্রনিক গ্যাজেট। বাড়িটা চারিদিকে মোশন সেন্সার ক্যামেরা আর অডিও রেকর্ডারে ভর্তি। মাছিরও গলার সাধ্য নেই গৃহকর্তার নজর এড়িয়ে। এছাড়াও আরও অনেক কিছু আছে এই বাড়িতে, যা ইভা নিজেও জানে না। রেক্সকে নিয়ে বাগানের মাঝে সিমেন্ট বাঁধানো রাস্তা দিয়ে এগিয়ে চলল সে, কপালের ঘাম মুছে। লাল রঙের দরজার সামনে দাঁড়ালো। কলিং বেল টিপল না। বেলের নিচে বায়োমেট্রিক সেন্সারে হালকা বুড়ো আঙুল ছোঁয়াতেই খুট করে খুলে গেল দরজা। এই সুবিধা শুধুমাত্র ইভার জন্য। ডাইনিং রুমে সোফায় বসেছিল ম্যাট, হাতে বিয়ারের বোতল। দরজা খোলার সাথে সাথে রেক্স এক ছুটে ওর কোলে গিয়ে উঠে পড়ল। সাথে সাথে ম্যাট ও মুখ দিয়ে বিভিন্ন রকমের আওয়াজ করতে করতে আদর করতে শুরু করলো রেক্সকে। না চাইতো হেসে ফেললো ইভা ওদের কাণ্ড দেখে। কে বলবে লোকটার এত বয়স? ধূসর মাঝারি সাইজের চুল, ক্লিন শেভড মুখ। 6 ফুট হাইটের ম্যাটকে ইভার পাশে দাঁড়ালে দাদা বোন মনে হয়। তবে একজন আমেরিকানের সাথে কিভাবে এই বাংলার মেয়েটার পরিচয় হলো, সেটা মনে করতে চায় না দুজনের কেউই। কাম হিয়ার মাই ডার্লিং। রেক্সের গলায় আদর করতে করতে বলল ম্যাট। উল্টো দিকের একটা চেয়ারে বসে ইভা জিজ্ঞেস করল, বলো, কি কারণে ডাকলে? ফলো মি। খালি বোতলটা মেঝেতে রেখে উঠে দাঁড়ালো ম্যাট। রেক্সও লেজ নাড়তে নাড়তে ওর গা ঘেঁষে দাঁড়ালো। ইভা বুঝতে পেরেছিল কোথায় যাচ্ছে তারা। কয়েক বছর আগে যেদিন প্রথম মাটির নিচে গোপন ঘরটায় ঢুকেছিল, পুরো হাঁ হয়ে গিয়েছিল সে। বিস্ময়ের সাথে বলে ফেলেছিল, বাবা, এ তো পুরো হলিউড মুভি সেট। পুরনো সব স্মৃতি আঁকড়ে ধরেছিল ইভাকে। যা দেখে গেছিল গতবার, ঠিক তেমনটাই আছে। কি নেই এখানে? দেওয়ালে সাজানো বিভিন্ন রকমের পিস্তল, রাইফেল, গ্রেনেড, লঞ্চার, স্নাইপার রাইফেল, বিভিন্ন ধরনের কমব্যাট, ছুরি, গ্রেনেড, আরও কত কি, গুণে শেষ করা মুশকিল। Yeah, take this. My return gift. ম্যাটের হাত থেকে মাঝারি সাইজের বাক্সটা নিয়ে টেবিলের উপর রেখে খুলল ইভা। ভেতরে ফোমের এনকেসমেন্টের ভেতর চকচক করছে নতুন পিস্তল, কিম্বার স্টেইনলেস গোল্ড ম্যাচ 2.45 ক্যালিবার। পিস্তলের দুই পাশে ফোমের উপর দুটো 15 রাউন্ডের ম্যাগাজিন সযত্নে রাখা। বার কয়েক অস্ত্রটাকে দেখে পুনরায় বাক্সে রেখে ইভা সামান্য হেসে বলল, থ্যাঙ্কস।
কিন্তু তুমি জানো আমি কি ব্যবহার করি। রেখে দাও এটা কাছে, বেশ হ্যান্ডি। ওকে। আবার বন্দুকটা তুলে নেড়ে চড়ে দেখছিল সে। ওহো, বাই দ্য ওয়ে, আজ মিশনের জন্য বেস্ট অফ লাক। ইউ রেডি? রেক্স থাকলো, এসে নিয়ে যাব। আজ রাতে স্পেশাল পনির বাটার মশলা বানাবো। এই তুমি এলে ডিনার করব। ওকে। ঢাকুরিয়া রেল স্টেশন, সন্ধ্যা 8:06। ঠিক স্টেশন চত্বরে না, স্টেশনের একটু আগে গাড়িটা পার্ক করলো ইভা। ম্যাটের বাড়ি থেকে বেরিয়ে আবার ফ্ল্যাটে ফিরে ফ্রেশ হয়ে আধ ঘন্টা মেডিটেশনে বসেছিল। মন শান্ত করার এই একটাই ঠিকানা তার। তারপর একটা কালো ফুল স্লিভ টি শার্ট আর কালো জিন্স চাপিয়ে বেরিয়ে পড়েছিল গন্তব্যের উদ্দেশ্যে। গাড়ির ইঞ্জিন বন্ধ করে প্রায় 10 মিনিট ফোনের স্ক্রিনে খুব মন দিয়ে দেখল সে টার্গেটকে। নাম প্রিন্স পরাগ, কুচকুচে কালো চেহারা, এক চোখ টেরা, বাঁ হাতের কোড়ে আঙুল নেই, ছুরি ব্লেড চালিয়ে খুন করায় সিদ্ধ হস্ত, ডান কানে পেন্সিল কাটার ব্লেড সবসময় গোঁজা থাকে। 2 মাস আগে কোর্টে তোলার সময় পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে পালিয়ে যায় সে। এখন এই বস্তিতে ঘাঁটি গেড়েছে। সাগরেদ বলতে 2 জন, বিজু আর পল্টু। একাধিকবার পুলিশ হানা দিয়েছে এখানে, তবে প্রতিবারই কেমন করে যেন টের পেয়ে পালিয়ে গেছে সে। সাদা পোশাকের পুলিশ নামিয়েও কোনো লাভ হয়নি। লালবাজারের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবোত্তম চক্রবর্তী সন্দেহ করেছে ভেতরের কারোর কাজ এটা, তাই ঝামেলা না বাড়িয়ে চুপচাপ ইভাকে কাজটা সঁপে দিয়েছে। ইভা এখন রেডি। বন্দুকটা জিন্সের বেল্টের এক পাশে রাখা প্যাডেল হোলস্টারে রেখে শার্টের কাপড় দিয়ে ঢেকে রাখল। 2 অতিরিক্ত 15 রাউন্ডের ম্যাগাজিন এক পকেটে রাখল, আর এক পকেটে ঢোকালো সাপ্রেসার। এছাড়াও আরও 2 জিনিস নিল সে। পায়ের হাঁটুর একটু নিচে অ্যাঙ্কেল হোলস্টারে রাখল কোল্ড স্টিল স্পার্টন ফোল্ডিং ট্যাকটিক্যাল ছুরি, আর নিল একটা ব্রাস নাকল বা পাঞ্চার, স্টিলের তৈরি জিনিসটা। 4টে খোপ, খোপগুলোতে আঙুল ঢোকানো যায়। খোপগুলির ঠিক উপরেই 1 সেন্টিমিটার করে উঁচু লোহার খাঁজ কাটা। পাঞ্চারটা হিপ পকেটে রেখে গাড়ি থেকে বেরোলো ইভা। সামনে প্ল্যাটফর্মে না উঠে রেল লাইন ধরে হাঁটা শুরু করলো। যাতে কেউ সন্দেহ না করে সেই জন্য সারা শরীরে একটা বড় সাইজের কালো চাদর জড়িয়ে হাঁটছিল সে। একই ভ্যাবসা গরম, তার উপরেই চাদর। অতিষ্ঠ লাগছিল তার, তবে কাজটা তো করতেই হবে। রেল লাইনের ধার দিয়ে চুপচাপ হাঁটতে লাগলো সে। চারিদিকে নজর রাখছিল সেই সাথে। চারিদিকে মানুষের ভিড়। লাইনের ওপরেই বাজার বসেছে। সেখানে বাচ্চাদের খেলাধুলা, লোকজনের আনাগোনা, মাঝে মধ্যে আপ ডাউন লাইন দিয়ে ট্রেন যাচ্ছে। তখন সবাই লাইন থেকে সরে দাঁড়াচ্ছে। ট্রেন চলে গেলে আবার জেকে সেই। চারিদিকে ফল, সবজি, মাছ, মাংস বিক্রি হচ্ছে। তার মধ্যেই চলছে হাসি ঠাট্টা, গালাগালি। সব মিলিয়ে গোটা জায়গাটা মেতে আছে। চুপচাপ হেঁটে চলল ইভা। লাইন পার হয়ে বস্তির বাড়িগুলোর মাঝ দিয়ে যেতে হবে। সেই মতন লাইন পেরিয়ে গলিতে ঢোকার মুখেই দেখল 2 জন বাচ্চা ছেলে লাইনের ওপর বসে বিড়ি খাচ্ছে। কেমন যেন হাব ভাব ওদের পেরিয়ে যাওয়ার সময় ইভা খেয়াল করল বাচ্চা দুটোর মধ্যে একজন ওর দিকে কেমন করে তাকাচ্ছে, আর সেই সাথে পকেটে হাত দিল। দেখা মাত্র ইভা সেদিকে আর না তাকিয়ে এগিয়ে চলল, গায়ে আরও ভালোভাবে চাদরটা জড়িয়ে। মনে হচ্ছে এরাই ভিতরে খবর পাঠায় কে ঢুকছে বাইরে থেকে। সন্দেহ যদি সত্যি হয় তাহলে সামনেই বিপদ আছে। ব্যাপারটা পরিষ্কার হলো আশেপাশের কয়েকজনকে পাশ কাটিয়ে যাওয়ার সময়। স্পষ্ট বুঝতে পারল কয়েকটা চোখ ওর উপরে স্থির। বেশ ঠান্ডা হাওয়া বইছে, ঝড়ের পূর্ব লক্ষণ। হিপ পকেট থেকে পাঞ্চারটা নিয়ে ডান হাতের আঙুলে পড়ে নিল ইভা। পেছনে মনে হচ্ছে 2-3 জন ফলো করছে তাকে। কোনো দিকে না তাকিয়ে চুপচাপ হেঁটে যেতে থাকলো সে। এরই মধ্যে একসময় সে পৌঁছালো একটা গলির মুখে। গলিতে আলো আছে, কিন্তু জায়গাটা পুরো শুনশান। কেবল একটু দূরে খোলা আকাশের নিচে একজন চেয়ারে বসে আছে, আর এক নাপিত তার চুল কেটে দিচ্ছে। আশেপাশের বাড়িগুলোর জানলা দরজা সব বন্ধ। একধারে 2টো ঘুমন্ত কুকুর ছাড়া অন্য আর কোনো প্রাণীর অস্তিত্ব নেই। জায়গাটা সুবিধে ঠেকল না এবার।
দূর থেকে চেয়ারে বসা লোকটাকে দেখেই বুঝতে পেরেছে সেই ওর টার্গেট। এরপর যদিও আর কিছু ভাবার সুযোগ পেল না সে, হঠাৎ চাদরের ওপর দিয়ে তার পিঠে লাগলো ছুঁচলো কিছুর একটা ছোঁয়া, সাথে 2-3 জনের ফিসফিসে আওয়াজ। ইভা স্থির হয়ে দাঁড়ালো। আপাতত সে ফাঁদে পা দিয়ে ফেলেছে। ওদিকে চেয়ারে বসা লোকটা নাপিতকে ইশারায় পালাতে নির্দেশ দিয়ে হেঁড়ে গলায় জোরে বলে উঠল, আসেন দাদাবাবু আসেন, আমারই ধরেন। ইভার কিছু করার ছিল না। আশেপাশে পরাগ ছাড়া মোট 5 জন ঘিরে ধরেছে তাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে 2 হাত তুলে মাথার পেছনে রাখল, বাঁ হাতটা ডান হাতের ওপর রাখলো পাঞ্চারটা লুকোনোর জন্য। ওরে দাদাবাবু তো বিশাল ভদ্রচোদা রে, কিছু না বলতেই হাত উপরে। এ কে রে? ওরে বিজু, দাদাবাবুর ঘোমটাটা সরা, খুব গরম পড়েছে যাই বলেন। দেখি চাঁদ বদনটা, দাদাবাবু মনে হয় লাইনে নতুন, তাই এত সাহস। চিন্তা নেই, সাহস আজই কমে যাবে। কিছু করার নেই, এখন শুধু একটা সুযোগের অপেক্ষা। অসংখ্যবার এরকম পরিস্থিতির সামনে পড়েছে সে। চুপচাপ দাঁড়িয়ে থাকলো ইভা। সামনে এলো বিজু, হাতে জ্বলন্ত সিগারেট, চোখ লাল, বোকায় খাওয়া কালো লাল ছোপ দাঁত বের করে হেসে যাচ্ছে। ভুর ভুর করে মদের গন্ধ বেরোচ্ছে ওর মুখ থেকে। দাঁতে দাঁত চেপে অপেক্ষা করতে লাগলো ইভা। অনেকটা ধোঁয়া ছেড়ে একটানে চাদরটা খুলে ফেললো বিজু। এ কি গুরু, এই যে মেয়ে ছেলে তোমায় ধরতে এসেছে। কোনো উত্তর দিল না পরাগ। চুপ করে ইভার শরীরটা গিলছিল। 5 ফুট 10 ইঞ্চি উচ্চতার ইভার পুরো অ্যাথলিটের চেহারা, কাঁধ অবধি ঘন কালো চুল। শুধু পরাগ না, পাশের 5 জনেরও কথা বন্ধ। ইভাও চুপ করে দাঁড়িয়ে রইল সুযোগের অপেক্ষায়। তা সুন্দরী, বড্ড সাহস তোমার দেখছি যে। তুমি জানো না কোথায় এসে পড়েছ? জানো তো আমি কে? বাল। পরাগ যে খুব একটা খুশি হয়নি বোঝা গেল মুখের অভিব্যক্তিতে। চিবিয়ে চিবিয়ে সাথীদের বলল সে ইভার চোখে চোখ রেখে, পাতি করে খোঁজ, ছুরি ব্লেড যা পাবি দে আমায়, তারপর দেখছি রাতটা কি কাটবে মাইরি। বলে শব্দ করে ঠোঁট চাটল পরাগ দৃশ্যটা কল্পনা করে। নির্দেশ পাওয়ার সাথেই ছুঁচল জিনিসটা তার পিঠে ঠেকিয়ে পেছনের ছেলেটা সার্চ করতে শুরু করেছে। গুরু, আমাদেরও ভাগ দিও। ইভার কোমরে হাত দিয়ে মুখের সামনে মুখ এনে জোরে শ্বাস নিয়ে বলল বিজু, গুরু বলো তো এখানেই ল্যাংটো করে। ওই বাপ, গুরু গুরু, এই যে বন্দুক। ঠিক এই মুহূর্তটারই অপেক্ষায় ছিল ইভা। এবার শরীরের স্পর্শে বিজুর চোখ তখন আধ খোলা। অপরদিকে হঠাৎ বন্দুক দেখে পেছনের ছেলেটা উত্তেজিত, ফলে পিঠের চাপটা সামান্য হালকা হতেই দেরি করল না সে। ডান পা বিদ্যুতের গতিতে পেছনে দিয়ে সোজা মারল ছেলেটা 2 উড়ুর মাঝে অন্ডকোষে। পলক পড়ার আগেই সামনে দাঁড়ানো বিজুর মাথাটা 2 হাতে ধরে নিচু করে হাঁটু মারল ওর সোলার প্লেক্সাসে। বন্দুক আর বলা হলো না ছেলেটার। দুজনেই চোখ উল্টে পড়ল মাটিতে। এসব অবশ্য দেখল না ইভা। ডান কুনুই দিয়ে সামনে দাঁড়ানো পরাগের চোয়ালে মারল এক বাড়ি। পরাগও ওর সাগরেদদের মতোই চিত হয়ে পড়ল রাস্তায়। রাস্তা পরিষ্কার হতেই দৌড়ে সামনের ছোট বাড়িটার জানলায় এক পা আর অন্য পা দরজার কড়াতে রেখে এক লাফে বাড়ির ছাদে উঠে মিশে গেল সে রাতের অন্ধকারে। গোটা ঘটনাটা ঘটতে লাগলো 7 থেকে 8 সেকেন্ড। 6 জনের ধাতস্থ হতে লাগলো আরও কয়েক সেকেন্ড। তারপরে হড়বড়িয়ে উঠে দাঁড়িয়ে কাতরাতে থাকা বিজুর বুকে সজোরে লাথি মেরে চিৎকার করে উঠল পরাগ, এই সুয়ারের বাচ্চা, বাকিদের খবর দে, সব বেরো, তরোয়াল ভুজালি সব বের কর। ওই মাগির মাংস না ঝোলসে খেয়েছি আমি, শালি বেশামাকি। আমাকে কোনুই, ওই কোনুই খুলে আজ কুত্তাকে খাওয়াবো আমি। ছড়িয়ে পড়ল সবাই চারিদিকে। বেশ কয়েকটা বাড়ির ছাদ পেরিয়ে রাস্তায় নামল ইভা। চারিদিকে তীক্ষ্ণ নজর রেখে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকলো সরু ইটের রাস্তা দিয়ে।
কাজটা যতটা সোজা ভেবেছিল ততটা না। বডি নামবে আজ রাতে। চোখ কান খোলা রেখে বস্তির সরু রাস্তা দিয়ে চলছিল সে। রাস্তার পাশের খোলা ড্রেন থেকে ভুর ভুর করে দুর্গন্ধ বেরোচ্ছে। কাপড় কাচতে থাকা মহিলা, মাছের ঝুড়ি, গরুর ছোট বাচ্চা, মোটর সাইকেল সবাইকে সাবধানে পাশ কাটিয়ে গলিটা পেরিয়ে আর একটা গলির মুখে এসে থমকে দাঁড়ালো সে। মাত্র 7-8 হাত দূরে দাঁড়িয়ে পরাগ তাকিয়ে আছে তারই দিকে। ইতিমধ্যেই আরও দুজন জড়ো হয়েছে। কি ব্যাপার, রাস্তাগুলি আবার আগের জায়গাতে এসে পড়ল নাকি? পরাগের চোখ মুখ ঠিকরে যেন আগুন বেরোচ্ছে। আবার চিৎকার শোনার সাথে সাথে ইভা দৌড়ালো পেছনে। সাথে সাথে পিছু নিল কয়েকটা গুন্ডা। মিনিট দুয়েক টানা দৌড়ে অন্য এক পাড়ায় ঢুকে পড়ল ইভা। দূর থেকে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। খানিকটা এগিয়ে চারপাশটা দেখল সে। দোতলা একতলা পাকা বাড়ি সব। আর একটু সামনে এগিয়েই দেখতে পেল রাস্তা শেষ। সামনে বিশাল বড় পাঁচিল। পাঁচিলের ওপর থেকে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে। সে এখন যেখানে দাঁড়িয়ে, পাশে এক বাড়ির সামনে বানানো অর্ধেক দেওয়াল। পেছন থেকে একটা পায়ের আওয়াজ আসছে। ধীরে সুস্থে দেওয়ালের আড়ালে দাঁড়ালো সে। পকেট থেকে সাপ্রেসার বার করে পিস্তলে ফিট করল। জায়গাটাও অপেক্ষাকৃত অন্ধকার। আরও কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এবার ডান পাশ দিয়ে ভোজালি হাতে ছুটে গেল একজন। পুরোপুরি অন্ধকারে সেঁধিয়ে গেল সে। লোকটাও এগিয়ে দাঁড়িয়ে পড়েছিল। সামনে পাঁচিল দেখে দাঁড়িয়ে কোন দিকে যাবে ভাবছিল। শেষে ফোন বার করে নাম্বার টেপার আগেই একটা বিকট শব্দ, আর তার সাথে ছেলেটার মাথার এক খাবলা অংশ ছিটকে দেওয়ালে ল্যাপা ঘুঁটেতে গিয়ে লাগল। কার্তুজের ফাঁকা খোলটা টং করে পিচের ওপর পড়ল। আওয়াজ যথেষ্ট জোরে হয়েছে। পুরো পাড়া মনে হয় শুনতে পেয়েছে। আসলে হলিউড সিনেমার মতন বাস্তবে সাপ্রেসড বন্দুক ফিস ফিস করে আওয়াজ করে না, শুধুমাত্র আসল আওয়াজে 30 ডেসিবেল পর্যন্ত কমাতে পারে। যদিও প্রথম আওয়াজ সবসময় বেশি হয়, কারণ ক্যানিস্টারে অক্সিজেন ভর্তি থাকে। আরেকবার পায়ের আওয়াজ পেল ইভা। আরেকজন প্রচণ্ড গতিতে ছুটে আসছে। এবার আর বন্দুক ব্যবহার করল না সে। আওয়াজটা কাছে আসতেই দেওয়ালের বাইরে ডান পাটা বের করে রাখল। কয়েক সেকেন্ড পরে থ্যাপ করে একটা আওয়াজের সাথেই একজন মুখ থুবড়ে পড়ল পাশের নর্দমা সিমেন্টের কালভার্টের ওপর। আর উঠল না। এরপর নিজের জায়গা থেকে পিছিয়ে রাস্তায় গিয়ে হঠাৎ শুনতে পেল পাশের ছোট্ট পাঁচিলের উপরে বাগানে পায়ের আওয়াজ। পায়ের থেকে ছুরিটা বার করে নিঃশব্দে পাঁচিলটা পেরিয়ে মাটিতে পা রেখে দেখল সামনে বিজু। ওকে খোঁজা নিয়ে কাকে যেন ফোনে নির্দেশ দিচ্ছিল। শোন, কোনা কোনা খোঁজ, শালিকে যেখান থেকেই হোক খুঁজে বের করতেই হবে। হঠাৎ কি ভেবে বিজু পেছনে ফিরল, আর সাথে সাথে গালে পড়ল পাঞ্চার সমেত সপাটে এক ঘুষি। আমাকে ল্যাংটো করবি তাই না? বলে থতমত বিজুর গালে ইভা মারল আরও পর পর 5খানা ঘুষি। মাটিতে যখন ধূপ আওয়াজ করে পড়ল সে, তখন ওর গালের হাড় বলে কিছু আর অবশিষ্ট ছিল না। রক্তমাখা হাতটা বিজুর প্যান্টে মুছতে মুছতে দেবোত্তমকে ফোন করে রেডি থাকতে বলে ইভা এক নিমেষে সামনের একতলা বাড়ির ছাদে উঠল। এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে অনেক দূর অবধি। দেখতেও পেল 3 জনকে, রিভলভার উঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে। একজনকে চিনতেও পারল সে। তার পেছনে দাঁড়িয়ে ছুরি ঠেকিয়ে রেখেছিল। কিন্তু পরাগ কোথায়? আবার পালিয়ে গেল না তো? এদিকের কাজ তাড়াতাড়ি সারতে হবে। ছাদ থেকে নেমে বাড়িটার জানলার উপর দেওয়া অ্যাসবেস্টসের সানরুফের উপর দাঁড়ালো সে। খানিক শুকনো পাতা প্লাস্টিক ছিটকে গেল তার পায়ের নড়াচড়ায়। স্থির হয়ে ওয়েভার স্টান্সে দাঁড়ালো সে। বন্দুক ধরার সবকটা স্টান্সের মধ্যে এটাই সব থেকে পছন্দ ইভার। 3 জন এখনো দেখতে পায়নি ওকে। পা দুটো আগু পিছু করে 3 বার ফায়ার করল সে। এবার বেশ আস্তে আওয়াজ হয়েছে। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল তার। 3টে গুলি একজনের কপাল আর 2 জনের বুক ফুটো করে বেরিয়ে গেছে। পিস্তল হোলস্টারে রেখে ছোট্ট লাফ দিয়ে রাস্তায় নেমে এলো। আস্তে আওয়াজ সত্ত্বেও আশেপাশের বাড়ির জানলায় উৎসাহী মানুষের মুখ বেরিয়ে এসেছে। ইভা দেরি করল না, এক ছোটে অন্য আরেক গলিতে ঢুকল। অবশেষে পরাগের দেখা পেল ইভা। অনেকক্ষণ ঘুরে ঘুরে যখন প্রায় ধরেই নিয়েছিল পাখি পালিয়েছে, ঠিক তখনই দেখতে পেল ওকে। ফোন কানে একটা গোয়ালের মধ্যে ঢুকছে আর বেরোচ্ছে, সাথে মুখে গালাগালির বন্যা। শালিকে পেলে আর জিন্দা কেড়ে দেব। আমাকে কোনোই মারা,
ওই হাত ভেঙে আমি শালির পিছনে গুজবো আজকে। পরাগের পাশে আপাতত কেউ নেই। ইভা ঠিক করল এই সুযোগটাই নিতে হবে। গুলি চলেছে এই খবরে দেবোত্তম নিশ্চয়ই খুশি হবে না। ছুরিটা হাতে নিয়ে নিজেকে আড়াল করে মাথা নিচু করে হাঁটতে থাকলো সে, হাতে শুধু ছুরির আগাটা ধরা। প্রার্থনা করলো যেন ঠিকঠাক লাগে। পরাগ এখন ঠিক গোয়াল ঘরের সামনে, ফোনে ব্যস্ত থাকায় এখন খেয়াল করেনি ওকে। রেঞ্জের মধ্যে এসেই ছুরিটা ছুঁড়ে মারল ইভা পরাগের উড়ু লক্ষ্য করে, আর তার সাথেই আরম্ভ করলো দৌড়ান। কচ করে একটা হালকা আওয়াজ হলো। পরাগের পক্ষে কিছু করা সম্ভব হলো না। হঠাৎ ব্যথায় পায়ের দিকে নজর দেওয়ার সাথে সাথে ইভা 2 হাত জড়িয়ে ধরল ওর কোমর। ফলে প্লাস্টিকের আবরণ সরিয়ে সোজা সিমেন্টের মেঝের ওপর পড়ল সে। পড়ে আর উঠল না। হয়তো মাথা মেঝেতে লাগায় জ্ঞান হারিয়ে ফেলেছে। নাড়ি টিপে দেখল ইভা, ধীরে তবে ঠিকঠাক চলছে। দেরি না করে দেবোত্তমকে ফোন করে দড়ির খোঁজ করতে লাগলো সে। হ্যালো, মিশন প্রায় কমপ্লিট। দক্ষিণ কলকাতার এক কফি শপ। সকাল 11:22। আর ইউ ফাকিং কিডিং মি? ঠাস করে টেবিলের উপর খবরের কাগজটা রাখলো দেবোত্তম। কফির কাপের ফাঁক দিয়ে ইভা দেখল পেপারের নিচে বড় করে হেডিং, ঢাকুরিয়া রেল বস্তিতে ধুমধুমার, চলল গুলি, ধৃত দাগী দুষ্কৃতী। নিচে ছোট করে লেখা, বিস্তারিত বিবরণের এক জায়গায় লাল কালির দাগ কাটা। পেপারটা তুলে নিয়ে দেখল লেখা আছে, কিছু প্রত্যক্ষদর্শীর মতে বন্দুক হাতে এক মহিলাকে দেখা গেছে। এটুকু দেখেই পেপারটা রেখে আবার কফিতে মন দিল ইভা। কাল সত্যিই কাজটা ভালো হয়নি, কিন্তু উপায় ছিল না। অতজনের সাথে একা লড়তে গেলে খালি হাতে কিছু করা অসম্ভব। তার উপর পরাগকে গোয়ালে ঢোকানোর পরেও একজন দেখা দিয়েছিল। ইভা তখন পরাগের হাত বাঁধায় ব্যস্ত। শেষ মুহূর্তে মাথাটা বাঁচাতে পারলেও লোহার রডটা সজোরে ওর হাঁটুর নিচে এসে পড়েছিল, যার জন্য আজ সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। অবশ্য তারপর সেই রড আর পাঞ্চারের কল্যাণে লোকটার বাঁ চোখ আর বাঁ গাল বলে কিছু ছিল না। এরপর পুলিশের আওয়াজ পেয়েই খোঁড়াতে খোঁড়াতে গোয়াল থেকে বেরিয়ে পাশের গলি দিয়ে সোজা লাইন পেরিয়ে গাড়িতে উঠে ম্যাটের বাড়িতে ফিরেছিল। ম্যাট তেমন একটা বিচলিত হয়নি। এই লাইনে এসব সাধারণ ব্যাপার। আজ অবশ্য ব্যথাটা অনেক কম। তুমি শুনছো কি বলছি আমি? হুম। তোমার কালকের কাজের জন্য আমায় কত ঝামেলা পোহাতে হচ্ছে আইডিয়া আছে তোমার? শেষমেশ না কোনো কনস্টেবলকে শাড়ি পরিয়ে শ্যুট করার ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেখাতে হয় সবাইকে যে এই ছিল সেদিন। আমি শাড়ি পরি না, আর আমার কাজটাও কোনো নিঃশব্দে খুন না। একটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালকে তার ঠেক থেকে ধরার ব্যাপার। মিনিমাম 6 থেকে 7 জনের সাথে লড়তে হয়েছে আমাকে। কাজেই কাজটা নিঃশব্দে হবে, এটা কি করে আশা করছো তুমি? দেবোত্তম চোখ বুজে জোরে দীর্ঘশ্বাস ফেলে 2 আঙুল দিয়ে কপালের দুপাশ টিপে বসে থাকলো কিছুক্ষণ। ইভার কথাগুলো ফেলনা নয়। সে জানে ইভার ক্ষমতা, কি করতে পারে সে। প্রথমবার যেদিন ইভাকে দেখেছিল, সে হাতে হাত কড়া পরে সেলের মধ্যে বসে। বাইরে অঝোরে বৃষ্টি সেদিন। নাইট শিফট ছিল দেবোত্তমের। থানায় ঢুকে প্রথমেই চোখে চোখ গিয়েছিল সেলের দিকে। এবার পরনে ছিল সাদা একটা ছিঁড়ে যাওয়া ট্যাঙ্ক টপ আর নীল জিন্স। হাত কড়া বাঁধা হাত দুটো হাঁটুর উপর রেখে মুখ গুঁজে বসেছিল সে চুপ করে। পাশে শুধু তার লাল চেক শার্টটা মাটিতে রাখা। সারা শরীর সপসপে ভেজা, হাত পা টপ রক্ত আর জলকাদায় মাখামাখি। সেলের দরজার ওপারে একজন মহিলা কনস্টেবল কিছু বলছিল তাকে জোর গলা। দেবোত্তম কাছে গিয়ে জিজ্ঞেস করেছিল, কি ব্যাপার বড়মা? মার্ডার কেস স্যার, পালাতে গিয়ে ধরা পড়েছে। আমি খুন করিনি। চুপ! আর একটা কথা বললে দাঁত খুঁড়ে নেবো খানকি মাগি। খুন করে গান গাওয়া হচ্ছে আবার। তারপর কি যেন একটা ব্যাপার হয়েছিল, সেটা আজও দেবোত্তম ঠিক বলতে পারে না কাউকে। অসামান্য ক্ষিপ্রতায় ওই বসা অবস্থা থেকে কেমন করে যেন দাঁড়িয়ে সোজা সেলের দরজা ধরে পরমার চোখে চোখ রেখে হেসিয়ে বলেছিল, চেষ্টা করুন, ঢুকুন সেলে। কাফ আমার হাতে বাঁধাই থাকবে। আপনি আপনার পছন্দ মতো বন্দুক, লাঠি, আপনার যা মনে চাই নিয়ে ঢুকুন। কে কার দাঁত খুলে দেখে
ম্যাডাম। পুরো থানা চুপ। 5 বছর ধরে বন্দি, পেটানো 3rd ডিগ্রি এক্সপার্ট পরমাও হকচকিয়ে গিয়েছিল। সামলে নিয়ে রুলারটা নিয়ে চাবি দিয়ে সেলের দরজা খুলতে যেতে দেবোত্তম আটকে ছিল ওকে। থাক আপাতত, আপনি যান। রঘুদা, ওর খাবার ব্যবস্থা করুন। স্যার কি বলছেন? এত কিছুর পরেও? যা বললাম তাই করুন, ওর সঙ্গে কথা বলার আছে। পরমা অবিশ্বাসের দৃষ্টি নিয়ে চলে যাবার সময় দেখেছিল রক্তমাখা মুখের মধ্যে একজোড়া জ্বলন্ত চোখ তার দিকে চেয়ে রয়েছে। ঘণ্টা 2 পরে বাইরে 2 জন গার্ডকে রেখে সেলের ভেতর ঢুকেছিল দেবোত্তম। বাইরে বৃষ্টি পড়েই চলেছে অঝোরে। মেয়েটা তখনও সেই একইভাবে বসে, পাশে রাখা থালায় না খাওয়া 2টো রুটি আর ঢ্যাঁড়সের তরকারি পড়ে। একটা চেয়ারে বসে দেবোত্তম বলেছিল, খেয়ে নাও। কোনো উত্তর নেই, আর কথা বাড়ায়নি সে। সোজাসুজি পয়েন্টে এসেছিল। শহরের এক নামী ব্যবসায়ী ছেলের খুনের কেস। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেছিল 2 জনের মৃতদেহ, সাথে রক্তাক্ত অবস্থায় মেয়েটি পড়ে আছে অচৈতন্য অবস্থায়। একটু দূরে ব্যবসায়ীর ছেলের মৃতদেহ পড়ে, ছেলের বাবা পাশের ঘরে দড়ি বাঁধা অবস্থায় চেয়ারে বসে। আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছিল কে খুনি। সামান্য ঝুঁকে প্রশ্ন করেছিল দেবোত্তম, তোমার নাম? উত্তর নেই। তুমি খুন করেছো? না। অবশেষে কথা বলেছিল মেয়েটি। যুদ্ধ জয়ের অনুভূতি হয়েছিল দেবোত্তমের। আবার জিজ্ঞেস করেছিল, ঘরে তুমি ছাড়া কেউ জীবিত ছিল না? আমি খুন করিনি। তোমার নাম কি? ইভা। তুমি কি করো? আই মিন, তোমার অকুপেশন কি? প্রাইভেট ইনভেস্টিগেটর। আই সি। আচ্ছা, তোমার কি মনে হয় কে করেছে খুন? ওর বাবা। কিভাবে? ডিটেলসে জানালে ভালো হয়। ওই বাড়িতে কাজ করতো শিলা। 23 বছর বয়স। গত মাসে তাকে গ্যাং রেপ করে গলা টিপে খুন করা হয়েছে। মেয়েটির বাবা দাদা এখানে থানায় এসে খিস্তি আর গলা ধাক্কা ছাড়া কিছুই পায়নি। তারপর? ঘটনাচক্রে মেয়েটির দাদা যে বাড়িতে ড্রাইভারি করে সেই বাড়ির একজন ওকে আমার খোঁজ দেয়। তারপর আমি তদন্তে নামি। কি নাম তোমার এজেন্সির? হিডেন আই। আচ্ছা, বলো তারপর। তদন্তে সন্দেহ গিয়ে পড়ে ছেলেটির উপর। সেই জন্য পরশুদিন ওকে ফোন করে মিট করবার জন্য বলি। সে বলে ওর বাড়িতে যেতে। কালকে বিকেলবেলা আমি ওর বাড়িতে গিয়েছিলাম। কথা বলার ফাঁকে 2 জন বন্ধু ঢোকে ঘরে। তারপর টোটাল 3 জন মিলে আমার সাথে জবরদস্তি করে। আমাকে ওরা রেপ করতে চেয়েছিল। তারপর? পারেনি। তার আগেই আমি ওদের হাল খারাপ করে দিই, তবে খুন করিনি কাউকে। তুমি বলতে চাইছো যে তুমি একা আর ওরা অতজন? তুমি ওদের সবার হাল খারাপ করেছো, তাও একা? কি করে সম্ভব? হ্যাঁ, তোমার কাছে কোনো প্রমাণ আছে? এর লকেটে ক্যামেরা আছে, ভেতরের মেমরি কার্ডে সব পেয়ে যাবেন। স্যার স্যার বর্তমানে ফিরে এলো দেবোত্তম। চোখের সামনে থেকে হাত সরিয়ে দেখল সামনের চেয়ার ফাঁকা। ইয়ে স্যার, এতক্ষণ বসে আছেন, আপনার বিলটা। ও সরি, ভেরি সরি। দেখি। অফিস থেকে বাড়ি ফিরেও সেই রাতের কথা মনে পড়তে লাগলো দেবোত্তমের। সেই রাতে গোটা থানার সবার চোখ আটকে ছিল কম্পিউটার স্ক্রিনে। এও কি সম্ভব? ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল সব। মনে হচ্ছিল কোনো ফার্স্ট পার্সন কম্পিউটার গেমের ভিডিও। মেয়েটা একা লড়ে যাচ্ছে 3টে জোয়ান ছেলের সাথে। বিদ্যুতের গতিতে আছড়ে পড়ছিল লাথি, ঘুষি আর কোনো। মেয়েটির দেহে যেন অসীম এনার্জি। মার খাওয়ার সাথে সাথে পাল্টা দ্বিগুণ মার দিতে ছাড়ছে না। কিছুক্ষণ পরেই অবশ্য ঘটেছিল অপ্রত্যাশিত একটা ব্যাপার। মেয়েটি হঠাৎই পড়ে যায় রক্তাক্ত দেহে। ভিডিওতে পুরোপুরি বোঝা না গেলেও ছেলের ব্যবসায়ী বাবাকে স্পষ্ট দেখা যায় একটু দূরে শুয়ে কাতরাতে থাকা নিজের ছেলেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে খুন করে পাশের ঘরে চলে যেতে। যাবার আগে দেখা যায় রিভলভারটা ইভার হাতে গুঁজে দিতে। একজন বাবা নিজের ছেলের সাথে কেন এমন করেছিল সেটা পুলিশের পক্ষে আর জানা সম্ভব হয়নি। কারণ গ্রেফতারের পরের দিন ব্যারাকপুর কোর্টে তোলার সময় ভ্যান থেকে নামার পরপরই গুলিতে কপাল ফুটো হয়ে গিয়েছিল ওই ব্যবসায়ীর। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী কোনো এক বোল্ট অ্যাকশন রাইফেল থেকে 900 মিটার দূর থেকে ছোঁড়া হয়েছিল গুলিটি। এই চত্বরে স্নাইপার রাইফেল আসবে কোত্থেকে?
ব্যারাকপুর মিলিটারি এলাকা। যদিও আর্মির সাথে কথা বলে কোনো লাভ হয়নি। তাছাড়া এমন সামান্য খুনের ব্যাপারে আর্মি নিজেদের জড়াবেই বা কেন? অপরদিকে মেয়েটি তখনও কাস্টাডিতে। প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেয় পুলিশ। সেই দিনটাও মনে আছে তার। সেদিনই আইডিয়াটা মাথায় উঁকে দিয়েছিল। বিদ্যুৎ গতির ফ্রন্ট কিকব্যাক কেকগুলো কিলবিল করছিল তার মস্তিষ্কে। ইভা চুপচাপ জুতো, মানিব্যাগ আর ফোন নিয়ে বেরিয়ে যাচ্ছিল। শোনো, মেয়েটি পেছনে না ঘুরে দাঁড়িয়েছিল চুপ করে। তোমার সঙ্গে একটু দরকার আছে। বলুন। এখানে না, কাল কলেজ স্ট্রিটের কফি হাউসে আসতে পারবে একটু? না, আমার কাজ আছে। না না, তুমি যা ভাবছো তা একদমই নয়। একটা কাজের কথা বলার ছিল, অন্য কিছু ভেবো না প্লিজ। ওকে, বিকেল 5টা থাকবো। 30 মিনিট আর 10 মিনিট ওয়েট করব। ওকে, আমি চলে আসবো তার আগে, ডোন্ট ওয়ারি। ইভা হাঁটা শুরু করেছিল। ওর চলে যাবার দিকে তাকিয়েছিল দেবোত্তম। কে এই মেয়ে আমাকে জানতে হবে। প্রকৃতি আবাসন, বিকেল 5:37। মে মাসের প্রচণ্ড গরমের এক বিকেল। দুপুরে খাওয়ার পর ঘুমানোর অভ্যেস নেই ইভার, তাই বিছানায় আতশোয়া হয়ে একটা উপন্যাস পড়ছিল। পুরো ডুবেই গেছিল সে বইয়ের ভেতর। এমন সময় রেক্সের ডাকে বুঝতে পারল এবার উঠতে হবে, নইলে চেঁচিয়ে পাড়া মাত করবে। বই তাকে রেখে অলিভ গ্রিন ট্রাউজার আর একটা বেগুনি টি শার্ট গলিয়ে দরজা বন্ধ করে রেক্সকে নিয়ে উঠতে লাগলো সিঁড়ি দিয়ে। রেক্সের কোনো কলার লাগে না, পুরোপুরি ট্রেন্ড সে। ছাদ সেই 6 তলায়। ভালোই হয়, সামান্য এক্সারসাইজ হয়ে যায়। দরজা খোলার সঙ্গে সঙ্গে ছাদের এপার থেকে ওপার দৌড় শুরু করলো রেক্স। মুচকি হেসে কোনার দিকে গিয়ে একটা মালবড় সিগারেট ধরালো ইভা, আরাম করে। সপ্তাহে 3 দিন সে এই সময়টা একটা সিগারেট খায় ছাদে উঠে। আরাম করে ধোঁয়া ছেড়ে দূরে তাকালো সে। সূর্য এখনও ঢলে পড়েনি, রোদ আছে, হালকা ঠান্ডা হাওয়া বইছে। পাশের বাড়ির জানলা দিয়ে ভেসে আসা গানের সুরে আঙুল নাচাচ্ছিল ইভা। হঠাৎ তাল কাটল 5 তলার মহিলা বাসিন্দার গলার আওয়াজে। কি হে গোয়েন্দাগিন্নি? জবাব না দিয়ে চুপচাপ সিগারেট খেতে থাকলো ইভা। এই ফ্ল্যাটের কারোর নামই জানে না সে, জানার প্রয়োজনও বোধ করেনি। আবাসনের সব বাসিন্দাই কম বেশি ভালো, সবাই যে যার মতন থাকে। ব্যতিক্রম শুধু ওই মহিলা আর তার সদ্য কৈশোরে পা দেওয়া ছেলে। ইভাকে দেখলেই কেমন হাঁ করে চেয়ে থাকে। একবার লুকিয়ে প্রেমপত্রও দিয়েছিল, যদিও হাতের লেখার কল্যাণে 2 লাইনের বেশি এগোতে পারেনি সে। বার দুয়েক ঘরের জানলা দিয়ে উঁকি মারার চেষ্টা করেছিল, দুবারই রেক্সের তাড়া খেয়ে পালিয়েছিল প্রাণ হাতে করে। ইভা এদের পাত্তা দেয় না, জানেও না ওদের নাম কি। কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ করে যায়। রেক্স অবশ্য ওদের দেখেই ঘর ঘর করে আওয়াজ শুরু করেছে। রেক্স, কি গো? জোর করে সৌজন্যমূলক হাসি এনে আবার সিগারেটের দিকে মন দিল ইভা। মহিলাটি ফুল গাছে জল দিতে দিতে আচমকা বললেন, আচ্ছা, তোমার আয় কি রকম? এক্সকিউজ মি? না মানে কিছু মনে করো না, এমনিই জানতে চাইলাম আর কি। হিসেব রাখি না আসলে। সে কি গো, এ আবার কেমন কথা? আচ্ছা, তোমার তো বয়স কম হলো না, বিয়ে টিয়ে করবে না নাকি? কমন প্রশ্ন, মোটামুটি আবাসনের সবাই জিজ্ঞেস করেছে। প্রতিবারই হেসে উড়িয়ে দিয়েছে সে। আজ আর মুড বিগড়াতে চায় না, তাই আবার ছোট করে বলল, না। কি করে আর হবে, একা মেয়ে মানুষ, আবার নাকি ডিটেকটিভ। কোথায় না কোথায় যায়, কার কার সঙ্গে মেশে কে জানে। নিজের মনে তবে এমনভাবে বললেন যাতে ইভা স্পষ্ট শুনতে পায়। মাথাটা তবু ঠান্ডা করে রাখল ইভা। খুব প্রয়োজন ছাড়া মাথা গরম করে না সে। সিগারেটের শেষ অংশটা পা দিয়ে পিষে 1 হাঁটু গেড়ে বসে হালকা শীষ দিয়ে ডেকে রেক্সের গলায় হাত বুলিয়ে আদর করতে লাগলো। রেক্সও গর্জন ভুলে জিভ বের করে আদর খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল। খানিক পরে পায়ের মৃদু আওয়াজ পেয়ে বুঝল ছেলেটি তার ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে, এবং এটাও বুঝতে বাকি থাকলো না যে একজোড়া লোলুপ চোখ যাতায়াত করছে তার কোমর থেকে নিচ অবধি। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে পড়ল ইভা। নামতে হবে, সন্ধে হয়ে আসছে।
খুব বেশি ঠাকুর ভক্ত না হলেও তার ঘরের দেওয়ালে ম্যাটের আঁকা বিশাল একটা শিব ঠাকুরের ছবি আছে। সন্ধ্যা হলে ওই ছবির নিচে একটা ধূপকাঠি জ্বালায়। সিঁড়ির মুখে যেতেই মহিলা আবার শুরু করলেন, আচ্ছা, তুমি কি মাঙ্গলিক? জানি না। তোমার মা বাবাকে তো কখনো দেখি না, আলাদা থাকো নাকি? না, মা বাবা বেঁচে নেই। 10 বছর আগে ট্রেন ডাকাতিতে মারা গেছেন। তা তুমি? সরি, আমার দেরি হচ্ছে, আসি। হ্যাঁ। সিঁড়ি দিয়ে নামতে নামতে পরিষ্কার শুনতে পেল ছেলেকে উনি বলছেন, বাপ মা মরা মেয়ে, সিগারেট গেলে আবার উচ্ছন্নে তো যাবেই। 7:30 নাগাদ এক কাপ চা খেয়ে যখন ভাবছে নেটফ্লিক্সটা একটু চালাবে, তখনই মোবাইলে টুং করে নোটিফিকেশনের আওয়াজ। খুলে দেখল সাইটের রিকোয়েস্ট এসেছে। ডেস্কটপ না চালিয়ে ল্যাপটপটা অন করে বিছানায় বসে সাইট খুলল। লোড হতেই দেখা গেল স্ক্রিন জুড়ে লাল রঙের ব্যাকগ্রাউন্ড আর মাঝে একটা খোলা চোখ। উপরে কোনায় রিকোয়েস্টের উপরে লেখা 1। ওখানে ঢুকেই দেখতে পেল বাংলায় লেখা, আমার ভাগ্নে নিখোঁজ, দয়া করুন। শুনেছি আপনি কাউকে না করেন না, যত টাকা লাগবে আমি দেব। আনসার বাটনে তখনই ক্লিক করল না ইভা। ম্যাটকে ফোন করল সে। বলো, কি খবর? তুমি বাড়িতে? হ্যাঁ। একটা আইপি পাঠাচ্ছি, দেখে বলো তো। আধ ঘন্টা পর নিশ্চিন্ত হয়ে কন্ট্যাক্ট নাম্বার পাঠালো ইভা। স্থান সিসিডি, সেক্টর 5, সময় সকাল 11:30। বেশ খুশি খুশি লাগছিল তার। যাক বাবা, কিছুদিন মারামারি ছেড়ে মগজে শান দেওয়া যাবে। খুশি মনে রান্নাঘরে ঢুকল ইভা রাতের খাবার বানানোর জন্য। সেক্টর 5, সকাল 11:42। সময়টা 11:30 হলেও ইভা 11:10 মধ্যে এসে পৌঁছে গেছিল। সিসিডিটা মোটামুটি ফাঁকা। চুপ করে বসে ফোন ঘাঁটছিল সে। 11:40 নাগাদ একটা অটো থেকে নামলেন এক মধ্যবয়স্ক ব্যক্তি। ভিতরে ঢুকে কয়েক সেকেন্ড অবাক চোখে এদিক ওদিক তাকালেন। ইভার হাত নাড়ানো দেখে যেন স্বস্তি পেলেন তিনি। হেসে এগিয়ে এসে ইভার বিপরীতে বসলেন। মুখে প্রায় 7 দিনের না কাটা দাড়ি, বিধ্বস্ত জামা কাপড়। মাফ করবেন, একটু লেট হয়ে গেল। না না, ঠিক আছে, কোনো ব্যাপার না। কফি? না না, ঠিক আছে ঠিক আছে। হাতে নোটপ্যাড আর পেন রেডি করে ইভা শুরু করল। ওকে, নাম? আগে সুকুমার বড়ুয়া। অকুপেশন? চাকদহ থানার হেড কনস্টেবল। পুলিশ শুনে একবার চোখ তুলে তাকালো ইভা, আবার শুরু করল। আচ্ছা, বলুন এবার। 2 মাস আগে একদিন সন্ধ্যায় টিউশন থেকে ফেরার পথে সন্তু, মানে আমার ভাগ্নে, নিরুদ্দেশ হয়ে যায়। ওর বাবা মা অনেক খুঁজেছে, অনেক চেষ্টা করেও কোনো খোঁজ পায়নি। আমি নিজে পুলিশ হয়েও কিছু সাহায্য করতে পারিনি। দ্বারকাবাবুকে কিছু বলতে গেলেই বড্ড গালাগালি করে তাড়িয়ে দিয়েছেন প্রতিবার। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনার ভাগ্নের পুরো নাম আর ওর একটা ফুল সাইজ ছবি আমাকে দিন। এই যে ওর পুরো নাম সন্তু পুরকায়স্থ। ফটোটা দেখল ইভা। একটা বাচ্চা ছেলে, গোমড়া মুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ওর বয়স কত? আগে 11, এই আগস্টে 12তে পড়বে। ওর বাবা মা এলেন না কেন? আসলে ঘটনাটার পরের মাসেই ওর বাবার স্ট্রোক হয় একটা। কারখানার কর্মচারী, দুপুরবেলা খেতে খেতে হঠাৎ পড়ে যায় ভাতের থালার উপর, আর ওঠেনি। হাসপাতালে নিয়ে যেতে যেতে সব শেষ। ওর মাও এত সব কিছু বোঝে না, অগত্যা আমি। বেশ, চলুন আমরা লাঞ্চটা সেরে নিই। না না, ঠিক আছে, উল্টোডাঙায় গিয়ে খেয়ে নেব আমি। এই ভাতটা। আরে কোনো ব্যাপার না, আপনি আসুন আমার সাথে, আমারও খিদে পেয়েছে তো, আর পুরোটা এখনো আমার জানাও হয়নি। অফিস পাড়ায় রাস্তার ধার দিয়ে সারি সারি খাবারের দোকান। তারই মধ্যে এক দোকানের সামনে গাড়ি পার্ক করে দোকানে ঢুকলো দুজনে। কাঠের বেঞ্চে বসে 2 প্লেট ভাত, ডাল, সবজি আর ডিমের কারির অর্ডার দিল ইভা। খাবার আসার পর খেতে খেতে জিজ্ঞেস করলো সে, আপনি আমার খোঁজ কী করে পেলেন?
এই আমি একটু টুকটাক ফেসবুক করা শিখেছি। তো একদিন সার্চ করছিলাম ডিটেকটিভস ইন কলকাতা, তো সেখান থেকে একটা গ্রুপ না কি বলে ওতে ঢুকে পড়ি। সেখানেই একজনের খুব সুন্দর পোস্ট দেখলাম আপনার ব্যাপারে, লেখা ছিল। আচ্ছা আচ্ছা, থানায় কি হয়েছিল আপনার সাথে সেটা একটু বলুন তো। ও হারিয়ে যাওয়ার পর 2 দিন অপেক্ষা করে ওর বাবা আর মা থানায় যায়। আমি বড়বাবুকে গুছিয়ে বলে রেখেছিলাম আগেই। তো যাবার পর একটা জিডি করা হয়, এরপর কোনো খবর নেই। যতবারই আমি বা ওর বাবা কথা বলতে গেছি ততবারই ঘোরানো হয়। এর মধ্যে আবার সন্তুর বাবা স্ট্রোক হয়ে যায়। আমি বারবার বলাতেও কাজ হয়নি। একজন সামান্য কনস্টেবলের কতটুকু ক্ষমতা বলুন। শেষে গত রবিবার বারবার বলায় বড়বাবু বিরক্ত হয়ে চোর মারেন আমাকে সবার সামনে। বলে জামার হাতা দিয়ে চোখটা মুছলেন তিনি। ইভা সুকুমারের হাতের উপরে বাঁ হাতটা রেখে বলল, এভাবে ভেঙে পড়বেন না, শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। আমি দেখছি পুরো ব্যাপারটা। বড়বাবুর নাম কি? সুকেন পোদ্দার। ইভা খেতে লাগলো। রান্নাটা বেশ হয়েছে, তার উপর ডিম ওর খুব প্রিয়। আচ্ছা, আপনার ফিসটা? ডিটেলসটা আপনি সাইটের নিচের দিকেই পেয়ে যাবেন। খেয়ে দিয়ে সুকুমারকে বিধাননগর স্টেশনে নামিয়ে ফ্ল্যাটে ফিরতে ফিরতে 4টে বাজল। ফিরে মিনিট 10 ছাদ থেকে ঘুরে ফিরেই ল্যাপটপ নিয়ে বসে পড়ল। ভাগ্য ভালো আজ ওই মহিলার পাল্লায় পড়েনি। ল্যাপটপ অন করে দেবোত্তমের নাম্বার ডায়াল করল সে। বেশ কিছুক্ষণ অরিজিৎ সিংয়ের গান শোনবার পর দেবোত্তম রিসিভ করল। হ্যাঁ এভা বলো। তুমি কি থানায়? কি ব্যাপার বলো। চাকদহ এরিয়ার ব্যাপারে কিছু জানো? না, তবে খোঁজ নিতে পারি। না, ঠিক আছে, থ্যাঙ্কস, রাখছি। ওপাশ থেকে উত্তর আসার আগেই ফোন কেটে দিল ইভা। খবরের কাগজের সাইটগুলোর আর্কাইভে চোখ রাখল সে। NH-12, সকাল 10:17। পিচ রাস্তা চিড়ে ছুটে চলেছে কালো সেডান। বাইরে কাঠ ফাটা রোদ। মাঝে গাড়ি থামিয়ে 2টো ঠান্ডা জলের বোতল, 5টা বিস্কুটের প্যাকেট আর 2টো কেক কিনল ইভা। কলকাতা টু চাকদা বেশ লম্বা রাস্তা। সন্তু ছেলেটার বাড়ি চাকদহ স্টেশন থেকে আরও 3 কিলোমিটার দূরে ছাতিমতলা নামের একটা জায়গায়। দুপুর 1টা নাগাদ একে ওকে জিজ্ঞেস করে সে পৌঁছালো সন্তুদের বাড়ি। ছোট্ট একতলা পাকা বাড়ি। বোঝা যাচ্ছে অবস্থা খুব একটা ভালো না। বাড়ির সামনে গাড়ি পার্ক করে বেরিয়ে দরজা লক করেই দেখতে পেল আশেপাশের অনেকেই তাকাচ্ছে ওর দিকে। আসলে সাদা ফুল স্লিভ শার্ট, ব্লু জিন্স, সানগ্লাস পরা ইভাকে দেখে সবাই ভাবছিল কেউ কেটা কেউ। ওদিকে না তাকিয়ে শার্টের হাতা গুটিয়ে বাড়ির টিনের দরজায় টোকা দিল কয়েকবার। এটুকু সময় দরদর করে ঘামছে সে। কিছু পরে দরজা খুলল একটা বাচ্চা মেয়ে, ক্লাস 5-6-এ পড়ে সম্ভবত। কিছু বলার আগেই মুখে হাসি এনে জিজ্ঞেস করল ইভা, এটা কি শান্তনু পুরকায়স্থের বাড়ি? মেয়েটা মাথা নাড়ল উপর নিচে। তোমার বাবা হন উনি? আবার উপর নিচে মাথা নাড়ল। আমার নাম ইভা সেন। আমি কালকে তোমার মাকে ফোন করেছিলাম। তোমার মা বাড়ি আছেন? শোনামাত্র ইভাকে দাঁড় করিয়ে ভেতরে দৌড় দিল মেয়েটা। কিছুক্ষণ পর হন্তদন্ত হয়ে এক মহিলা এসে বললেন, আরে ইভা দেবী যে, আসুন আসুন, আপনার কথাই ভাবছিলাম, ভেতরে আসুন, এই একটু দেখে সাবধানে। মহিলার পেছন পেছন বাড়ির মধ্যে ঢুকল ইভা। উঠোন ভর্তি কাদা। মনে হয় এই চত্বরে কাল বৃষ্টি হয়েছে। উঠোনের এক কোণে পরপর আম গাছ, পেয়ারা গাছ, এছাড়াও বিভিন্ন রকমের প্রচুর ফুল গাছ দেখতে পেল সে। কাদার ওপর পাতা ইটের উপরে সাবধানে পা ফেলে সে উঠল বারান্দায়। জুতো খুলে রাখল বারান্দার তলার সিঁড়িতে। মোজা অবশ্য পায়েই থাকলো। এই মানা, পাশের ঘর থেকে টুলটা নিয়ে আয় তো। মহিলা মেয়েটাকে কথাটা বলে সিমেন্টের মেঝের উপর বসল। না না থাক, লাগবে না বলে ইভাও সানগ্লাসটা পকেটে রেখে বসে পড়ল মেঝেতে। আচ্ছা, একটু চা মিষ্টি? আরে না না, একদম কিচ্ছু লাগবে না, আপনি একদম ব্যস্ত হবেন না। আমি রাস্তা থেকে চা খেয়ে এসেছি, কিচ্ছু লাগবে না, আপনি বসুন। তা বললে হয়, প্রথমবার এসেছেন আমাদের বাড়ি। আমার মেয়ে খুব ভালো চা বানায়, একবার খেয়েই দেখুন না। আচ্ছা ঠিক আছে। মহিলা মেয়েকে ডেকে চা বানাতে বলল।
ইভা ওকে দেখছিল। রোগা বিধ্বস্ত চেহারা, শাড়িতে হলুদের ছাপ স্পষ্ট। কেন জানে না সন্তুর জন্য মনটা খারাপ হয়ে উঠল ওর। ইভা কিছু বলার আগেই মহিলাটি করুণভাবে জিজ্ঞেস করল, আমার ছেলেকে ফিরে পাবো তো দিদি? আমি আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করব সন্তুকে খোঁজার। মহিলাটি আর থাকতে পারল না, মুখে আঁচল গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করল। ইভা 2 হাঁটুতে ভর দিয়ে আধ বসা অবস্থায় মহিলার কাঁধে 2 হাত রেখে বলল, চোখ মুছুন। আপনি কাঁদলে কি সন্তু ফিরে আসবে? বরং এটা আপনার শক্ত হবার সময়। মনে জোর আনুন। আমি সন্তুকে ঠিক ফিরিয়ে আনবো, কিচ্ছু চিন্তা করবেন না আপনি। চোখের জল মুছে মহিলাটি মাথা নেড়ে হ্যাঁ বলল। নোটবুক খুলে জিজ্ঞেস করল ইভা, আপনার নাম? পাখি পুরকায়স্থ। আচ্ছা পাখিদি, ঠিক কোন দিন ঘটনাটা ঘটেছিল একটু বলতে পারবেন? মানে তারিখ আর সময়টা যদি মনে থাকে বলুন। 10ই মার্চ। ওর টিউশন থাকতো বিকেল 5:30 থেকে, ফিরতে ফিরতে 8:30। সাইকেলে ফিরত। সাইকেলটা আছে? হ্যাঁ, পাশের মাঠে পাওয়া গেছে। আচ্ছা, সন্তুর ব্যাপারে কিছু বলুন। কি বলবো বলুন, ছেলেটা আমার বড্ড মিশুকে। সব সময় কথা বলতেই থাকতো, হাসতো। কারো সাথে পথে ঘাটে দেখা হলেও কথা বলতো। অচেনা কাউকেও বন্ধু বানিয়ে নিতে অনায়াসে। খুব খেতে ভালোবাসতো ছেলেটা। এখন কি করছে কে জানে। পাখির কাঁধে হাত দিয়ে ভাবছিল ইভা, মিশুকে তার মানে ঘর পালানো ছেলে নয়। ইতিমধ্যেই কাপ প্লেটে 4 মেরি বিস্কুট চলে এলো। 1 চুমুক দিল সে। সত্যি বেশ ভালো চা। ছোট্ট মেয়েটির গাল টিপে বলল, খুব ভালো চা বানিয়েছো তুমি, থ্যাংক ইউ। কি নাম তোমার? অন্তরা। বাহ, বেশ সুন্দর নাম তো। তুমি দাদাকে খুঁজে দেবে? আমি চেষ্টা করবো সোনা। তুমি দাদাকে খুব ভালোবাসো? অন্তরা ঘাড় নেড়ে হ্যাঁ বলল। আচ্ছা অন্তরা, তোমার কি মনে আছে দাদা যেদিন হারিয়ে যায় সেদিন বা তার আগের দিন তোমায় কিছু বলেছিল? মানে ধরো এমন কিছু যা শুনে তুমি অবাক হয়ে গেছিলে বা ভয় পেয়ে গেছিলে? মাথা নাড়িয়ে না বলল সে। ইতিমধ্যে পাখি একটু শান্ত হয়েছে। ফাঁকা কাপটা রেখে ইভা জিজ্ঞেস করল, ও পড়াশোনায় কেমন ছিল? এই কথায় পাখি জানালো, ওই একটা জিনিসেই ও ভালো ছিল না। কেন সে জানে না। বোঝার খুব চেষ্টা করতো কিন্তু পারতো না। প্রথম বছর ফেল করলেও পরের বছর ঠিক খেটে খুঁটে মুখস্থ করে পাশ করে যেত। তবে ও ভেঙে পড়তো না। আচ্ছা, ও কি কোনোদিন কিছু আপনাকে অবাক করার মতো বলেছে? মানে আপনি শুনে অবাক হয়ে গেছেন, এরকম কিছু? এই কথায় পাখি ঘাড় নাড়ল। ইভা বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে উঠি। চায়ের জন্য অনেক ধন্যবাদ। দরকার হলে আমি আবার আসবো কিন্তু। হ্যাঁ, আর প্লিজ শক্ত থাকুন, আমি আছি আপনাদের পাশে। আর কিছু ছোট বড় অস্বাভাবিক ঘটনা ঘটলে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে। ওকে, আসি। নিজের কার্ডটা অন্তরার হাতে দিয়ে সানগ্লাস পরে বলল ইভা। সন্তুদের বাড়ি থেকে বেরিয়ে বেশ কিছু দূর গিয়ে রাস্তার ধারে দাঁড় করিয়ে বিস্কুট কেক দিয়ে লাঞ্চ সারল ইভা। তারপর ঘন্টা দেড়েক গাড়িতেই বিশ্রাম নিয়ে গাড়ি স্টার্ট দিল। গন্তব্য পাশের পাড়া, সন্তুর গৃহশিক্ষকের বাড়ি। বিকেল প্রায় 4টে। রাস্তায় লোকজনের সংখ্যা বাড়ছে। বলা উচিত ছাত্রছাত্রীদের। কেউ বা বাবার বাইকের পেছনে বসে চলেছে টিউশন পড়তে। এদের মধ্যে একজনকে ডেকে সন্তুর মাস্টারের বাড়িটা কোন দিকে জেনে নিল। কিন্তু সেই বাড়ি যাওয়ার গলিটা বড্ড সরু। মানুষ ছাড়া শুধু স্কুটি আর সাইকেল ঢুকতে পারে। অগত্যা গলিতে ঢোকার আগে এক অর্ধেক তৈরি হওয়া ফ্ল্যাটের সামনে গাড়িটা পার্ক করল ইভা। বেরোবার সময় ইচ্ছে করেই ছুরি বন্দুক কিছু নিল না। তবে একটা জিনিস নিল সে। জিনিসটার নাম ASP F21, এক ট্যাকটিক্যাল বাটন। কালো স্টিলের এক নিরীহ 8 ইঞ্চির জিনিস। তবে কবজির এক মোচড়ে সেটি হয়ে যায় 21 ইঞ্চির।
ছোটোখাটো ঝামেলায় বেশ কাজের জিনিস। বাটনটা পকেটে ঢুকিয়ে দরজা লক করে গলির মধ্যে ঢুকলো সে। ছোট গলিটা পেরিয়ে আর একটা সরু গলি। গলির একদিকে ফেলে রাখা নোংরা জমি আর একদিকে বিশাল বড় পুকুর। ফাঁকা জমিটার গায়ে গা লাগিয়ে পরপর দুটো বাড়ি। প্রথম বাড়ির গ্যারাজের সামনে অনেকগুলো চটি। গ্যারাজের ভেতরে উঁকি দিয়ে ইভা দেখল এক প্রৌঢ় এক কিশোরের জুলফি টেনে কবিতার মতন সুরে কিছু বলছেন, আর এক হাতে ছেলেটির গালে সশব্দে চড় মারছেন। ইভাকে দেখতে পেয়ে ছেলেটির হাত ছেড়ে দিয়ে হেঁড়ে গলায় জানতে চাইলেন, কাকে চাই? রামতনু পাল কি আপনি? আগে না, পরের বাড়ি। বলে আবার ছেলেটির জুলফি টানতে উদ্যত হলেন তিনি। সরি। ছোট করে সরি বলে পাশের বাড়িটা সিমেন্টের উঠোনে পা রাখল ইভা। সামনে রান্নাবাটি খেলায় মশগুল একটা বাচ্চা মেয়েকে জিজ্ঞেস করায় সে আঙুল দিয়ে সিঁড়ি দেখিয়ে আবার খেলায় মগ্ন হয়ে গেল। সিঁড়ি দিয়ে উঠে সোজা এক হল ঘরে উপস্থিত হলো সে। 5-6 জন ছেলেমেয়ের সামনে ব্ল্যাকবোর্ডে মন দিয়ে কিডনি আঁকছিলেন এক ভদ্রলোক। ইভা কিছু না বলে দুটো হাত বুকে জড়ো করে দেখতে লাগলো। মিনিট 5 পর আঁকা শেষ হলে ভদ্রলোক পেছন ফিরতেই ইভা হাত জোড় করে বলল, নমস্কার, আমি ইভা সেন। কার্ডটা বের করে ওনার হাতে দিয়ে বলল, আপনার সাথে একটু দরকার ছিল। হ্যাঁ বলুন না। এই মাসি, 2 কাপ চা। একটু পাশের ঘরে কথা হলে সুবিধা হতো। আসলে বাচ্চাদের সামনে কথা বলতে চাইছি না। আচ্ছা আসুন, এদিকে আসুন, চলুন। তপবন, দেওঘর, ঝাড়খণ্ড। বাসু ঘোষ কলকাতার এক ওয়ার্ডের বড় নেতা, প্রভাবশালী, দয়াবৎসল নেতা। প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানে গরিব দুঃখীদের বস্ত্র বিতরণের অনুষ্ঠানের নিয়মিত মুখ। সদাহাস্য গম্ভীর বক্তা এবং সুবক্তা। এলাকার সবার ভালো চান, লোকেও শ্রদ্ধা করে ওনাকে। সবার ধারণা এবার ভোটে জিতলে নিশ্চয়ই মন্ত্রী হবেন। বাসুবাবু নিজেও জানেন সেটা, তাই চেষ্টা আর কমতি রাখেন না। বহু পথ পেরোতে হয়েছে তাঁকে এখানে আসতে। 1978, বয়স ছিল 12, প্রথম খুন করেছিলেন। এখনও দিনটা মনে আছে ওনার। দুর্গাপুজোর লাইনে দাঁড়ানো টার্গেটের পেটে পেন্সিল কাটার ব্লেড টেনে দৌড়েছিলেন। এরপরে টিকিট ব্ল্যাক, রেশন দুর্নীতি, তোলাবাজি, খুন কোনো কিছুই বাদ রাখেননি উনি। 20 বছর বয়সে সামান্য খিদিরপুরের এক ছোট্ট এলাকার দখল নেওয়ার জন্য উপরতলার এক মন্ত্রীর পুরুষাঙ্গ মুখে নেবার কথা শুনেও পিছপা হননি। এহেন ক্ষমতা লিপ্সু মানুষও প্রেমে পড়েছিলেন। এক প্রফেসরের মেয়েকে গভীর রাতে তুলে নিয়ে এসে সেই রাতেই মন্দিরে গিয়ে বিয়ে করেন। বলা বাহুল্য বাধা দেবার সাহস কারোর হয়নি, মেয়ের বাবারও না। তবে বাসুবাবু সত্যি ভালোবাসেন তাঁর স্ত্রীকে। স্ত্রীর শরীরটা আর একটু বেশি, তাই লাখ টাকার গয়না পোশাকের বিনিময়ে প্রতি রাতে না চাইলেও শয্যা সঙ্গিনী হতে হয় বাসুবাবুর স্ত্রীকে। নিত্য নতুন পণ দেখা স্বামীর বিকৃত এক্সপেরিমেন্টের শিকার হতে হয়। স্ত্রী বড্ড ঠাকুর ভক্ত, বন্ধুদের সাথে বেড়াতে এলেও সাথে স্ত্রীকে নিয়ে এসেছেন। ইচ্ছে নতুন একটা এক্সপেরিমেন্ট করবেন। সকালে বৈদ্যনাথ ধামে পুজো দিয়ে এসেছেন এই তপবনে। এরপর ত্রিকুট পাহাড় ঘুরে হোটেলে, বন্ধুরা ওখানেই আসবে। বউ অবশ্য এসব এখনো জানে না। স্ত্রী মহা আনন্দে তপবনের ভেতরে ঢুকলেও বাসুবাবু ঢুকলেন না। তপবনে ঢোকার মুখে এক বিশাল বড় সতী কাঁধে শিব মূর্তি আছে। তার তলায় দাঁড়িয়ে আরাম করে একটা গোল্ড ফ্লেক কিং সাইজ ধরালেন। বেশ একটা উত্তেজনা হচ্ছে শরীরে। আরাম করে সিগারেট খেতে খেতে রগরগে দৃশ্যের কল্পনা করার ফলে আশেপাশের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তিনি। মেঘ করে রে, বৃষ্টি হবে নাকি? তাহলে তো জমে যাবে রাতটা। টুংটাং আওয়াজ হতে পকেট থেকে ফোন বার করে কানে দিলেন বাসুবাবু। তবে হ্যালো বলার আর সৌভাগ্য হলো না তার। হঠাৎ টের পেলেন ঘাড়ে তীব্র জ্বালা আর জামার কলারে ভেজা ভাব। কি হলো ভাবতে ভাবতেই আবার গলায় নতুন করে সেরকম জ্বালা। পা দুটো আর সঙ্গ দিল না। ফোনটা ঠক করে মাটিতে পড়ল। রক্ত মাখা হাতে শিবের পা ধরে বসতে বসতেই
আবছা চোখে দেখলেন এক রোগা চেহারা তাঁর দিকে তাকিয়ে। গলা চেপে রক্তের স্রোত বন্ধের বৃথা চেষ্টা করতে করতে অতি কষ্টে উচ্চারণ করলেন বাসুবাবু, মুন্না। নাম শুনে অপর প্রান্তের লোকটা কি বলল তা শোনার আগেই হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিল বাসুবাবুর। ছাতিমতলা, চাকদা, সন্ধ্যা 6:13। মাস্টারের বাড়ি থেকে বেরিয়ে আনমনে হাঁটছিল ইভা। মনে মনে ভাবছিল, পাড়ায় দুটো অনাথ ভিখিরি ছেলেও মিসিং। দুইজনেরই বয়স সন্তুর মতো। ভিখিরি বলেই বোধহয় পুলিশ সিরিয়াসলি নেয়নি ব্যাপারটা। ওইদিকে রামতনুবাবুর কথায় ওই দিন সন্তু পড়তে এসেছিল ঠিকই, কিন্তু পড়ার মাঝেই হঠাৎ কেউ একজন স্যারকে ফোন করে বলে যে সন্তুর মায়ের শরীর খারাপ। আর তখন রামতনুবাবু কথাগুলো ফোনের স্পিকার অন করে শুনছিলেন, যাতে সন্তুও শুনতে পায়। আর শোনা মাত্রই বই খাতা ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে বেরিয়ে যায় সে। আর তারপর থেকেই তার কোনো খবর নেই। আবার অন্যদিকে রামতনুবাবু নিজের উদ্বেগে বেশ কয়েকবার থানায় যান এবং তাকেও কিছু না বলে ফেরানো হয়। ওনার এক দুঃসম্পর্কের ভাইয়ের বন্ধু প্রাইভেট ইনভেস্টিগেটর, তাই তার সাথে একদিন কথা বলতে রামতনুবাবু কল্যাণী গিয়েছিলেন। আর সেই দিন রাত 2টোয় তার স্ত্রীকে এবং সন্তানকে প্রাণে মেরে ফেলার হুমকির ফোন আসে। আর এরপর থেকে রামতনুবাবু বড্ড মুষড়ে পড়েছেন এবং ভয় ভয় থাকছেন। পুকুর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে এইসবই ভাবছিল ইভা। ঘণ্টাখানেক আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আকাশ মেঘে ঢাকা, গুমোট আবহাওয়া। মেঘ থাকার দরুন সন্ধ্যা নেমে এসেছে। রাস্তার লাইটগুলো মিটমিট করে জ্বলতে শুরু করে দিয়েছে। আশেপাশের বাড়ি থেকে শাঁখের আওয়াজ ভেসে আসছে। না, বেশ দেরি হয়ে গেছে। অনেকটা পথ ড্রাইভ করে যেতে হবে আবার। আরও আগেই বেরোনো উচিত ছিল। রামতনুবাবুর স্ত্রীর জোড়াজোড়িতে কেক, চা, মিষ্টি খেতে গিয়ে এত দেরি হয়ে গেল। ওহো, ঘুমও পাচ্ছে বাবা। বাঁ হাত মুখে দিয়ে হাই তোলার সময় এবার ঘাড়ের লোমগুলো কেমন যেন শিরশির করে উঠল। ষষ্ঠেন্দ্রিয় জানান দিচ্ছে বিপদের। কেউ মনে হয় নজর রাখছে ওর উপর। কিন্তু আশেপাশে তাকিয়ে সন্দেহজনক কাউকে পেল না তেমন। চোখ কান খুলে হেঁটে গাড়ির সামনে পৌঁছালো সে। কিছু বুঝতে পারেনি এমন ভান করে আনলক করে দরজা খুলে আর চোখে রিয়ার ভিউ মিররের দিকে তাকাতেই এক ঝলক দেখতে পেল ইভা লোকটাকে সে আগেও দেখেছে। প্রথম মাস্টারের বাড়ি ঢোকার সময় পুকুর পাড়ে দাঁড়িয়ে বিড়ি টানছিল। তখন খেয়াল না করলেও এখন স্পষ্ট মোটামুটি। ফোন বার করে এমন ভাব করল সে যেন টাওয়ার নেই ফোনে। সেই অছিলায় কানে ফোন দিয়ে হ্যালো হ্যালো বলতে বলতেই রাস্তার বিপরীতে এক অন্ধকার গলিতে ঢুকল ইভা। টের পেল মিনিট খানেক পর পেছনে হালকা পায়ের আওয়াজ। সন্দেহ ঠিক তাহলে। পুরো গলিটায় একটাই মাত্র ল্যাম্পপোস্ট, তাতে একটা বাল্ব টিমটিম করে জ্বলছে। ইভা চুপচাপ হাঁটতে থাকলো কানে ফোন দিয়ে। বাঁ দিকে একটা বড় পাঁচিল আর ডান দিকে একটা বন্ধ কারখানা। সামনে খানিকটা এগিয়ে এসে দেখতে পেল আর যাওয়ার জায়গা নেই। সামনে একটা এঁদো খাল। মরা ইঁদুর, কুকুর আরও নাম না জানা জীবজন্তুর মৃতদেহের দুর্গন্ধে জায়গাটা আমোদিত হয়ে আছে। দুটো বিড়াল একটু দূরে ঝগড়া করছে। বৃষ্টি হবার কারণে কোথাও কোথাও খালের নোংরা জল রাস্তায় উঠে এসেছে। মলমূত্রে ভর্তি জায়গাটা। খাল থেকে সামান্য দূরে একজন পিচ রাস্তার উপরে চাদর মুড়ি দিয়ে শুয়ে নাক ডাকছে। ইভার ডান দিকে খাল পাড়েই একটা ইউক্যালিপটাস গাছ, তার গায়ে একটা ভাঙা খাটিয়া দাঁড় করিয়ে রাখা। সুযোগ বুঝে ডান দিকে পা বাড়িয়ে সামান্য এগিয়ে একপাশে ছোট্ট লাফ মেরে খাটিয়াটার পেছনে নিজেকে আড়াল করে পকেটে হাত দিল সে। এবার অপেক্ষা। ছাতিমতলা, চাকদা। সিরাজ এলাকার নাম করা ফুচকাওয়ালা। পাড়ার বাচ্চাদের কাছে শিরু মামা নামেই পরিচিত।
রোজ বিকেল হলে পুকুর পাড়ে ফুচকা আর আলু কাবলি নিয়ে বসা তার কাজ। চাহিদাও প্রচুর। এমনও দিন গেছে রাত 11টা অবধি ফুচকা বিক্রি করেছে। দিন প্রতি আয় ভালোই। পাড়ার মোটামুটি সবাই তাকে ভালোবাসে, কিন্তু এত কিছুর পরেও মনে শান্তি ছিল না তার। বাড়িতে কড়া গিন্নির জন্য আয়ের পুরোটাই দিয়ে দিতে হয় বাড়িতে। ফলে সংসারে সচ্ছলতা থাকলেও মন ভালো থাকে না, সারাক্ষণ গুমড়ে থাকত। এর একটাই কারণ, নেশা। বিয়ের আগে বিক্রিবারটা কোনো রকমে সেরেই চলে যেত চোলাইয়ের থেকে। সারা রাত ওখানেই পড়ে থাকত। ফলে বাড়িতে অভাব অনটন তীব্র হতে শুরু করেছিল। উপায়ন্তর না দেখে সিরাজের আব্বা সিরাজের নিকার ব্যবস্থা করলেন তার দোস্ত মেহবুবের বেটির সাথে। ফলও পাওয়া গেল হাতে নাতে। 1 বছরের মধ্যে মাটির কাঁচা বাড়ি ছেড়ে পাকা বাড়ি হলো। পরিবারের সবাই খুশি, কিন্তু ক্ষতি হয়ে গিয়েছিল বেচারা সিরাজের। বেগমের কড়া নজরে টাকা সরাবার উপায় ছিল না। পাগল পাগল অবস্থা হয়ে গিয়েছিল তার। অতঃপর অন্য রাস্তা ধরতে হলো। একটা কাজও হাতে এসে গিয়েছিল কেমন করে যেন। একদিন রাতে দোকান বন্ধ করার সময় টুপি পরা একজন এসে তাকে কাজটার সন্ধান দেয়। কাজটা বেশ সহজ। পাড়ার সব ক্লাস, নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত পড়া শুধু ছেলেদের একটা নাম সহ লিস্ট বানাতে হবে। বেশ যত্ন করে বানিয়েছিল সে, একজনকেও বাদ দেয়নি। বানানোর কিছুদিন পরেই ভিখিরি দুটো গায়েব। সে অবশ্য জানে না কে বা কারা গায়েব করেছে। পকেটে নগদ 5,000 টাকা এসেছিল। খুব আনন্দ হয়েছিল তার। এরপর কাজ এসেছিল তার দোকানের সব থেকে নিয়মিত খদ্দের সন্তুর উপর নজর রাখা। এসব কাজ সিরাজ খুব সুন্দরভাবে করছিল। মাস্টারকে সন্তুর মায়ের শরীর খারাপের ভুয়ো ফোনটা ওই করেছিল। সন্তু কিডন্যাপ হওয়ার পরদিনই হাতে আবার 5,000 টাকা এসেছিল। মিষ্টি ছেলেটার জন্য একটু মন খারাপ হয়েছিল অবশ্য, তবে মদ পেটে পড়তেই সব মন খারাপ উধাও। টাকা আসায় 2 দিন দামি হুইস্কিও চেখে দেখেছে। কদিন আগে অবশ্য আর একটা নতুন কাজ এসেছে। 6 মাস তাকে এলাকায় নজর রাখতে হবে, মাসে 2,000 করে। ভালো খবর দিতে পারলে বোনাস 1,000। আরামের কাজ। ঘটনার পর টুকটাক পুলিশ ছাড়া কিছু দেখেনি সে, কিন্তু আজ মনে হয় কাজ পেয়েছে একটা। সকাল থেকে সাদা জামা পরা মেয়েটাকে দেখছে সন্তুর বাড়ি, মাস্টারের বাড়ি, সব জায়গায় ঢুকতে। একটু আগে সে ফোন করে বলেছে মেয়েটার কথা। অর্ডার এসেছে ফলো করার, তাই মাস্টারের বাড়ি থেকে বেরোনোর পরেই পিছু নিয়েছে সে। মেয়েটা বোঝেনি এখনো কিছু। নিজের মনে ফোনে কথা বলতে বলতে কারখানার গলিতে ঢুকল। এই ভর সন্ধ্যাবেলা ঘুটঘুটে অন্ধকার গলিতে সে আর মেয়েটা একা। ভাবতে এই গাটা শিরশির করে উঠল তার। মালটার ফিগারটাও তো সেই রকম, এক ঘর পুরো। বাড়িতে বউয়ের ভয়ে তেমন কিছু করার সাহস পাই না। শালা যাও বা পাই, শালা ওই বউয়ের মর্জির ওপর সব নির্ভর করে। আজ যদি কিছু হয়, শালা একজন মেয়ে ছেলের গায়ে কতই বা জোর হবে। কারখানার ঘরগুলো খোলা আছে কয়েকটা, সেখানে নিয়ে গিয়ে মনের আনন্দে লুঙ্গিটা ভালো করে গিঁট দিয়ে গতি বাড়ালো সিরাজ। খালপাড়ে এসেই অবশ্য অবাক হতে হলো তাকে। গেল কোথায় মেয়েটা? শালা, এই তো এক্ষুনি দাঁড়িয়েছিল এখানে। ভূত না তো? গাটা কেমন ছমছম করে উঠল তার। খালের দিকে আরেকটু এগিয়ে এদিক ওদিক তাকাচ্ছিল সিরাজ কোমরে হাত দিয়ে। টের পেল হঠাৎ পেছনে খুট করে আওয়াজ। পেছন ফিরতেই ইভার হাতে এএসপি রেডি ছিল। আড়াল থেকে বেরিয়ে পা টিপে টিপে লোকটার পেছনে গিয়ে এক ঝটকায় ব্যাটনটা লম্বা করল। আওয়াজে ভড়কে গিয়ে লোকটা পিছনে তাকাতে সপাটে ব্যাটনটা চালালো লোকটার মুখে। লক্ষ্য ছিল ঘাড়, তবে ভড়কে গিয়ে নিচু হয়ে যাওয়ায় ব্যাটনটা এসে পড়ল সোজা নাকে। মারার তীব্রতা বেশ জোরে ছিল, ফলে সাথে সাথেই একটা শব্দ হলো হাড় ভাঙার, আর কিছুটা রক্ত ছিটকে লাগলো গাছটার কাণ্ডে। আবার মারল ইভা, তবে এবার আর মুখে না, নিচে সোজা ডান হাঁটুর তলা। ছোট্ট আর্তনাদ বেরিয়ে এলো লোকটার গলা। ধপ করে লোকটা পড়ল মলমূত্র ভর্তি নোংরা খালের জলের মধ্যে। ব্যাটন পকেটে রেখে ইভা লোকটার কলারের পেছন দিকটা ধরে উপরে তুলল।
দরদর করে রক্ত বেরোচ্ছে নাক থেকে। রক্তাক্ত মুখটা নোংরায় মাখামাখি, দুর্গন্ধে টেকা দায়। লোকটা এর মধ্যে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেছে। এক হাঁটুতে ভর করে ওখানেই বসে ওর মাথার চুলটা টেনে মুখটা জলের উপর ধরে রেখে ইভা শুরু করলো। নাম কি বল? এইবার ইভা তার ঘাড় ধরে মুখটা ডুবিয়ে দিল খালের নোংরা কালো জলে। কয়েক সেকেন্ড পরে যখন তুলল, লোকটা সামান্য নিঃশ্বাসের জন্য আঁকো পুকু করছে। বড় বড় হাঁ করে কয়েকবার শ্বাস নিল সে। নাম নাম সিরাজ, সিরাজ, সিরাজ। আমাকে ফলো করছিলি কেন? চুপ করে আছে দেখে ভাঙা নাকটা বা হাতে ধরল ইভা। সামান্য মোচড় দিতেই নাকি গলায় আর্তনাদ করে উঠল লোকটা। কাদার ওপর পা ঝটপটানোর আওয়াজ এলো। জানি না, আমায় শুধু বলা হয়েছিল পিছু করতে। কে বলেছে? কে বলেছে বল? হাতটা আবার বাড়ালো ইভা রক্তে ভেসে যাওয়া নাকটার দিকে। চরম আতঙ্কে বিস্ফারিত চোখে মাথা জোরে জোরে নাড়িয়ে বলল সে, আমি জানি না, নাম বলেনি, শুধু বলেছে নজর রাখতে। ও তাই নাকি? সিরাজের মুখটা জলে একবার চুবিয়ে বলল ইভা। সন্তু কোথায়? আগের দুটো ছেলেকেও তোরাই নিয়েছিস তাই তো? বল। আমি জানি না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে, আমি জানি না। সপাটে আর একটা ঘুষি, তার সাথে আবার নাকটা ধরল শক্ত করে। মোচড় দিতেই কাটা মুরগির মতন কাঁপতে শুরু করলো সিরাজ নামের লোকটা। সারা রাত এভাবে পড়ে পড়ে মার খাবি নাকি? হ্যাঁ, সিরাজের অবস্থা বেশ খারাপ, শ্বাস বেশ কষ্ট করেই নিতে হচ্ছিল। ডান দিকে চোখের তলায় হাড় ইতিমধ্যে ফুলে গেছে, বুকটা হাঁপড়ের মতন ওঠানামা করছে। সে অবস্থায় কোনো রকমে কাঁপতে কাঁপতে বলল, দয়া করুন দিদি, বিশ্বাস করুন, সত্যি আমি কিছু জানি না। সামান্য ফুচকাওয়ালা আমি। কটা টাকার লোভে এসব করতে রাজি হয়েছিলাম। আমাকে যে কটা টাকা দেয় তাকে জিজ্ঞেস করেছিলাম সন্তু কোথায়। থামবি না, বলে যা। তখন সে শুনে বলেছিল সব ওই মহাপ্রভু জানে। মহাপ্রভু জানে মানে? আমি জানি না দিদি, আমি সত্যি জানি না। আপনার পায়ে পড়ি, আর মারবেন না। কটা টাকার জন্য এসব করতে এসেছি। ইতিমধ্যেই ৩-৪ জন জড়ো হয়েছে, হয়তো পাগলটা চিৎকারে। সিরাজকে ওই অবস্থায় রেখে উঠে দাঁড়িয়ে দেখল সামনে কয়েকটা উৎসুক চোখ। হেসে বলল, সন্তুর অপহরণে এই লোকটির হাত ছিল, চাইলে পুলিশে দিতে পারে নাকি? সব স্বীকার করেছে। আমি ইচ্ছে করে কিছু করিনি, টাকার লোভ দেখিয়ে এসব করিয়েছে ওরা। শোনা মাত্র এক বৃদ্ধ ওর জামা ধরে টানতে টানতে শুকনো জায়গায় এনে বলল, বল শালা, বল, ছেলেটাকে কোথায় রেখেছিস? টায়ার্ড লাগছে বেশ। অন্ধকারে চুপচাপ সরে পড়ল। ওর নিজেরও জুতো, হাত পা, বুকে ময়লা ভর্তি, কলারেও রক্ত ছিটকেছে। গলির মুখে টিউবওয়েলের সামনে কতকগুলো ছোট ছোট ছেলে হই হই করতে করতে বোতলে জল ভরছিল। ওখানে গিয়ে একজনকে ডেকে বলল, একটু পাম্প করবে ভাই?
মিনিট 15 পর মোটামুটি সাফ হয়ে গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা হলো ইভা। মাথায় ঘুরতে লাগলো সিরাজের কথাগুলো। মহাপ্রভুটা কে আর কোথায় সে? চাকদাহ থানা, রাত 9:11। এই কে? নাম কি? বাবু, সিরাজ। আরে তোর বাচ্চা, তোর নাম জানতে চাইনি। তোকে যে মাগি কেলিয়েছে তার নাম কি? আমি জানি না বাবু, আমাকে তো মেরেই গেল। একটা মেয়ের কাছে মার গেলি? হ্যাঁ? শব্দ করে থানার মেঝেতে থুতু ফেলল দৌড়দণ্ড প্রতাপ অফিসার সুখেন পোদ্দার। বাবু, ওই ওই মাস্টার জানবে। হ্যাঁ, কোন মাস্টার? ওই যে ওই পুকুর পাড়ে যে দুজন ওই পড়ায়, ওই দুজন মাস্টার। হ্যাঁ রত, মাস্টার দুটো করে ধরা আনতো। বেশ মাগি জ্বালা, আমার এলাকায় এসে ওরা মুন্ডামি করে যাবে আর আমি ছেড়ে দেবো? চাঁদ। কনস্টেবল বেরিয়ে যেতেই ইউনিফর্মের ওপরে দুখানা বোতাম খুলে চোখ বন্ধ করে আরামে হাওয়া খেতে লাগলো সুখেন। পায়ের কাছে বসে সিরাজ মিনমিন করে বলল, বাবু বাবু, এবার তাহলে বাড়ি যাই। হ্যাঁ। ঠিক তখনই মোবাইল বেজে উঠল সুখেনের। পকেট থেকে ফোন বার করতে করতে বলল, দাঁড়া বাবা, তোর জন্য কি প্রাইজ আছে শুনি, একটু রেস্ট নেই। সিরাজ কিছু না বুঝে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। ওদিকে সুখেন ফোনে কথা বলছিল। নমস্কার স্যার, কেমন আছেন? আমার ওয়াইফ খুব বড় ফ্যান আপনার স্যার। না স্যার না, আমার পায়ের কাছেই আছে। আগে না, আসলে কি হয়েছে জানেন স্যার, ওই আমি যখন যাই মাগি পালিয়েছে। পাবলিক এই বালটাকে একেবারে উদম কেলাচ্ছিল। সালা এমন কপাল, মালটা নামও শোনেনি। না না, আমি 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 খোঁজ নিচ্ছি। আমি আন্দাজ করতে পারছি ওকে কে এনেছে এখানে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্যার, অবশ্যই। বুঝেছি। লুজেন। না না, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ স্যার, গুড নাইট স্যার, গুড নাইট। টেবিল থেকে সার্ভিস রিভলভারটা হোলস্টারে রেখে সুখেন সিরাজের কাঁধে হাত রেখে নরম সুরে বলল, চলো চলো, তোমার বাড়ি চলে আসি। তার আগে মাগিটা তোকে যেখানে কেলিয়েছে সেই জায়গাটা দেখাতে পারবি? তদন্তের কাজে লাগবে। ঘাড় নাড়ল সিরাজ খুশি মনে। এখান থেকে তাড়াতাড়ি বেরোতে পারলে ঠেকে ঢোঁ মারা যাবে। কালী নদী, ইন্দো নেপাল সীমান্তের কাছে, রাত 2:02। ঘুটঘুটে অন্ধকার, তার চেয়েও ঘুটঘুটে কালো কালী নদীর জল। নিঃশব্দে বয়ে চলেছে সে। নদীর দুপাশে ঘন রহস্যময় জঙ্গল। এই জঙ্গলে ঘটে যাওয়া প্রায় সব রহস্যই অনাবৃত থাকে। নদীর এক পাশে ভারত, অন্যদিকে নেপাল। চাঁদের আলো পড়ে নদীর জল চকচক করে অপরূপ দৃশ্য ধারণ করে। কিন্তু আজ সে দৃশ্য দেখার সুযোগ নেই,
কারণ আজ অমাবস্যা। অন্ধকার নদীর জলের সাথে আশেপাশের গাছপালাগুলো কেমন থম মেরে আছে, যেন অপেক্ষা করছে ভয়ঙ্কর কিছু। যদি কেউ গহীন জঙ্গলের আড়াল থেকে চোখ রাখত নদীর দিকে, তাহলে সে দেখতে পেত নদীর কালো জলের উপর দিয়ে ভেসে চলেছে এক বড় কাঠের ভেলা। চলেছে নেপালের দিকে। জনশূন্য ভেলাটা একসময় ধীরে ধীরে পার স্পর্শ করল সেটি। কিছুক্ষণ চুপচাপ, ভেলাটাও শান্তভাবে ভাসতে লাগলো। এমন সময় পাড়ের কাছেই একটা বড় গাছের পাতা নড়ে উঠল সামান্য। গাছের থেকে লাফিয়ে নামল এক মূর্তি, মুখে গামছা ঢাকা, আপাদ মস্তক কালো পোশাক, হাতে AK-47 অ্যাসল্ট রাইফেল। রাইফেল উঁচিয়ে আশপাশটা দেখে নিয়ে হাতের তর্জনী নাড়ালো দুবার। সিগন্যাল পেয়ে আশেপাশের গাছ থেকে একই রকম সাজে সজ্জিত হয়ে নামলো আরও 6 জন। রাইফেল উঁচিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল তারা ভেলাটার দিকে। ভেলাটা সাধারণ কোনো ভেলা নয়। এটির বৈশিষ্ট্য এই যে ভেলার তলায় রয়েছে পুরো একটা প্রকোষ্ঠ। প্রকোষ্ঠের সামনে একটা প্রপেলার লাগানো, ভেতরে 2টো ঘর, সামনের ঘরে নানাবিধ যন্ত্র। দূর থেকে সামান্য ভেলা মনে হলেও আসলে এটিকে ছোটোখাটো ডুবোজাহাজ বলা যেতে পারে। মাটিতে রাইফেল রেখে একজন একটা দড়ি নিয়ে সোজা জলে নেমে ডুব দিয়ে পেছনের ঘরের দরজাটা খুলল। পাড়ে আরেকজন এসে দাঁড়ালো। বাকিরা নজর রাখতে লাগলো আশেপাশে। খানিক পরে প্রথমজন জল থেকে মুখ তুলে দ্বিতীয় জনকে দড়িটা ছুঁড়ে দিল। দ্বিতীয় জন ধীরে ধীরে টানতে লাগলো দড়িটা। একটু পরেই জল থেকে কাঁপতে কাঁপতে উঠে এলো 10 জন। বয়স 9 থেকে 15, সবাই ছেলে। সবার চোখ ঢুলু ঢুলু, মুখে অক্সিজেন মাস্ক, পরনে শুধু একটা স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট, হাতে কোমরে সেই দড়ি বাঁধা। সবাইকে দাঁড় করিয়ে চোখ নাক মুখ টর্চ জেলে জেলে গভীরভাবে পর্যবেক্ষণ করে মাথায় চটের বস্তা বেঁধে লাইন দিয়ে জঙ্গলের গভীরে ঢুকিয়ে নেওয়া হলো। আজ রাতের মতন অপারেশন শেষ। হরতাজ গরু, বয়স 47, গাঢ় নীল মার্সিডিজ GL6 ট্রাঙ্কে হেলান দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তদারকি করছিল। বাচ্চাগুলোকে এক এক করে ট্রাকে তুলে দেওয়ার পর কোমর থেকে স্যাটেলাইট ফোন বার করে গম্ভীর গলায় বলল, কাম হো গয়া, ওভার। তারপর সাগরেদদের অর্ডার দিল ফেরার। জন্মসূত্রে নেপালি হলেও 5 বছর বয়সেই চলে যায় দিল্লি। ওখানেই থেকে যায় সে। এখন শুধু কাজের সূত্রে দেশে এসেছে। বহু বছর ধরে সে এই ব্যবসা চালাচ্ছে। বর্তমানে সে এক সন্ত্রাসবাদী সংগঠনের উত্তর পূর্ব শাখার নেতা। আগের ব্যবসাও তার প্রায় একই ছিল। কিশোরী মেয়েদের চাকরির টোপ দিয়ে ডেকে বিক্রি করে দিত নানান জায়গায়। তবে এলাকায় নতুন পুলিশ কমিশনার আসাতে ব্যবসা মুখ থুবড়ে পড়ে। বার কয়েক জেলে যেতে হয়। পেটের দায়ে গত বছর যোগ দেয় এই সংগঠনে। এক অপ্রত্যাশিত আক্রমণে দিশেহারা, প্রায় ধ্বংস হয়ে যাওয়া সংগঠনটি তখন পায়ের তলায় মাটি খোঁজার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সেই সময় হরতাজের আগমন। এসে দুপক্ষেরই যথেষ্ট লাভ হয়েছে। সন্ত্রাসবাদী সংগঠনটি যেমন হরতাজের মতন দুর্দান্ত নেতা পেয়ে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে, তেমনি হরতাজও ইন্টারন্যাশনালি তার ব্যবসা ছড়িয়ে দিতে পেরেছে। ছেলেগুলো এবার নেপাল থেকে ছড়িয়ে পড়বে বিভিন্ন দেশে। নাইট ক্লাবে, কোনো পিডোফাইল বাড়িতে, পর্ন ফিল্মের সেটে বা যৌনপল্লীতে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ওদের ব্যবহার করা হয় মিডল ইস্টে সুইসাইড বম্বার হিসেবে। হরতাজের ব্যবসা ফুলে ফেপে উঠেছে এই 1 বছরে। আবার টাকার মুখ দেখেছে ও। কাজকর্মে কোনো গাফিলতি পছন্দ করে না সে। সামান্য ভুলচুক হয়েছে কি জীবন শেষ। হরতাজের পিস্তলের নলের সামনে তাই আসতে চায় না কেউ। এই কারণে ওপরওয়ালাও বেশ পছন্দ করে তাকে। আজ কাজ ঠিকঠাক হলেও মনটা বড্ড খুঁতখুত করছে তার। কারণটা বেঙ্গলের। শুনে বাকিরা হাসাহাসি করলেও ওর মন থেকে খচখচানি যাচ্ছে না। লরিগুলো বেরিয়ে গেলে সামনে দাঁড়ানো বডিগার্ড করিমের কাছে গিয়ে সে বলল, तेरे पास वो 2 गुरखा भाई का नंबर है ना? जी साहब, हाँ वो अकुल और नकुल। हाँ तो फोन लगा उसको, उस रिंडी के पीछे भेज उसको। मेरे को फुल खल्लस चाहिए, एकदम एक्सीडेंट लगना चाहिए। उसको एडवांस दे दे 25,000 और काम के बाद 15।
साहब मैं बोल रहा हूँ कि सब कुछ ज्यादा नहीं हो गया साहब? एक मामूली सी लड़की के लिए। जो बोल रहा हूँ वो कर। ওকে সাহেব। সুপারিটা দিয়ে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। গাড়ির সিটে মাথাটা হেলিয়ে দিয়ে আরাম করে একটা ক্লাসিক সিগারেট ধরালো সে। প্রকৃতি আবাসন, সকাল 7:19, দুদিন পর। হ্যালো, সুকুমার বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইভা দেবী, বলুন বলুন। বিরক্ত করলাম না তো? না 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 না, জি 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 জি, একদম না, বলুন। সিরাজ বলে ছেলেটির কি খবর? সিরাজ? ও, ওই ফুচকাওয়ালা? ও, ও তো কালই ছাড়া পেয়ে গেছে। ছেড়ে দিল? কেন, পুলিশ কিছু পেল না? না তো, আসলে কোনো প্রমাণ পাইনি তো। আপনি একটা কাজ করতে পারবেন? ওই সিরাজের সাথে কথা বলার ব্যবস্থা করে দিতে পারবেন আরেকটিবার? বা ওর ঠিকানাটা? অবশ্যই অবশ্যই, কোনো চিন্তা নেই। আপনি কবে আসছেন? আপনি ব্যবস্থা করে ফোন করুন আমায়। ফোন কেটে দিলে এবার। এই সুকুমার বাবুকে কেমন একটা লাগলো ওর। জানি না কেন মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। উপায়ও নেই, কাজটা ইম্পর্ট্যান্ট। এই মুহূর্তে সিরাজই একমাত্র লিড, আর মনে হচ্ছে ও কিছু জানলেও জানতে পারে। তবে ও হয়তো এত সহজে মুখ খুলবে না। এই ব্যাপারটা মনে আসার পরেই ম্যাটকে ফোন করলো সে। হাই ইভ, কেমন চলছে তদন্ত? একটা স্টান গান চাই ম্যাট। হয়ে যাবে, আমি বেরোচ্ছি একটু, ফেরার পথে দিয়ে যাব। ওকে। ফোনটা রেখে সবে রেক্সকে খেতে দিয়ে নিজেও ব্রেকফাস্ট করতে বসলো। তখনই ফোন আবার বাজলো। পর্দায় ফুটে উঠল সুকুমার বাবুর নাম। হ্যাঁ সুকুমার বাবু, বলুন। আগে ব্যবস্থা পাকা। কিরকম বলুন? ওই যে ওকে আজ ডাকলাম বাড়িতে, মদের লোভ দেখাতেই বেটা রাজি হয়ে গেল। আপনি ওই বিকেল 4টে নাগাদ আসুন, বউ বাপের বাড়ি গেছে, নিশ্চিন্তে কথা বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছে যাব। ফোন রেখে কনফ্লেক্সে মন দিল ইভা। ম্যাট এলো 11টা নাগাদ। রেডি ছিল সে। হর্নের আওয়াজ শুনে বেরিয়ে দেখে সানগ্লাস, সবুজ টি শার্ট আর ফেডেড জিন্স পরে রেনল্ড কোলিওসের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ম্যাট, সাবেক ইউএস আর্মি স্পেশাল ফোর্স, যার অপর নাম গ্রিন বেরেট। বছর 62-র ম্যাট আজও যে কোনো তরুণীর বুকে ঝড় তুলতে বাধ্য। ইভার কাছে অবশ্য ম্যাট বাবার মতো। আজ ম্যাট না থাকলে। জলদি চলে এসো। তুমিও কোথাও যাচ্ছ নাকি? কাজ নেই কোনো, ভাবলাম লং ড্রাইভে করি। তোমার ইনভেস্টিগেশনও হেল্প করতে পারবো। সারাদিন ছবি এঁকে শির দ্বারা ব্যথা হয়ে গেছে, আর তাছাড়া একটা বড় প্রজেক্ট হাতে পেয়েছি, তোমায় বলা হয়নি। এ কি, রেক্সের কি হবে? ওকে একা রাখবো নাকি? রেক্সও আমাদের সঙ্গে ঘুরবে আজ। অনেক দিনও বাইরে বেরোয়নি, আর তাছাড়া ও তো ট্রেন্ড। একটানা 8-9 ঘন্টা একা থাকার ট্রেনিং আছে ওর। শুনে হেসে ইভা ভেতরে ঢুকে গেল কিছু প্রয়োজনীয় জিনিস আনতে। রেক্স ততক্ষণে এক ছুটে বেরিয়ে ম্যাটের সাথে খেলায় ব্যস্ত হয়ে গেছে। ফাঁকা হাইরোড দিয়ে ছুটে যাচ্ছিল ওরা। পেছনে সিটে বসে জানলা দিয়ে মুখ বের করে প্রকৃতি উপভোগ করছে রেক্স। গাড়ির সাউন্ড সিস্টেমে কিশোর কুমারের গান, আর ম্যাট বলে যাচ্ছে তার নতুন প্রজেক্ট নিয়ে। এক মারোয়ারি পরিবার থেকে মহিষাসুর মর্দিনী আঁকার অর্ডার এসেছে। কিছু কিছু কথা শুনছিল ইভা, বেশিরভাগই কানে ঢুকছিল না। প্যাসেঞ্জার সিটে বসে হাতে নেড়ে দেখছিল স্টান গানটা। মাঝারি সাইজের কালো রঙের জিনিসটা, নিচের দিকে লাল রঙের একটা বোতাম। সেটা টিপলে জিনিসটার মুখ থেকে 10 লাখ ভোল্টের কারেন্ট বার হয়, যা নিমেষের মধ্যে কোনো সুস্থ সবল মানুষকে কাবু করার ক্ষমতা রাখে। সিরাজকে দেখলে মনে হয় না শক্ত ধাঁচের মানুষ।
স্টানগানের দরকার হবে বলে মনে হয় না, তাও আনলো যদি দরকার পড়ে। বেলা 2:45 নাগাদ পৌঁছালো ওরা সুকুমার বাবুর বাড়ি। ম্যাট বলল ও গাড়িতেই ওয়েট করছে রেক্সের সাথে। স্টানগান আর ছুরিটা পকেটে ঢুকিয়ে সানগ্লাস পরে ইভা এগোলো একতলা পাকা বাড়িটার দিকে। প্রচণ্ড রোদের তেজ। গেট খুলে উঠোন পেরিয়ে কলিং বেল টিপতেই সুকুমার বাবু দরজা খুললেন। পরনে হাফ হাতা চেক শার্ট আর লুঙ্গি। আসুন আসুন। না 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 না, জুতো খোলার দরকার নেই, এই ঘরে আসুন। বলে অনেকটা হেসে একটা ছোট ঘরের দরজার ছিটকানি খুললেন। সুকুমার বাবুর হাসিটা এরকম জোর করে মনে হলো কেন? আর চোখ দুটো কেমন একটা লাগলো। বিপদের আঁচ পেলেও ইভা ঘরটায় ঢুকলো ক্রিম কালারের পর্দা সরিয়ে। আসুন মহারানী, আসুন, আপনারই অপেক্ষা করছিলাম। ঠকাস করে দরজাটা বন্ধ হয়ে গেল। ছাতিমতলা চাকদহ, দুপুর 2:51। দুজন কনস্টেবল ঘরের 2 কোণে, আরও দুজন ঘরের মাঝে দাঁড়িয়ে। ওদের মাঝে এক চেয়ারে বসে কোলের ওপর রুলার রেখে পা দোলাচ্ছে সুখেন দারোগা। ইউনিফর্মের বোতাম সবকটা খোলা, ঘামে ভেজা স্যান্ডো গেঞ্জি। পুরো ঘরে আসবাব বলতে ওই চেয়ার, জানলা বন্ধ। ওপরে দেওয়ালে এক্সস্ট ফ্যানের জন্য বানানো গর্ত দিয়ে রোদ এসে পড়েছে ঘরের মধ্যে। কোনো মহিলা কনস্টেবল নেই ঘরে। ইভা বুঝলো আপাতত ধরা দেওয়া ছাড়া উপায় নেই। সুকুমারের কথা ভেবে মাথা গরম হয়ে গেল ওর। মিস্টার সুখেন পোদ্দার, ইয়েস মহারানী, ইয়েস। বহুত আমার এলাকায় দাদাগিরি, সরি সরি, দিদিগিরি বলে গেছে। হ্যাঁ, এবার আমরা একটু ফলাই। একটুও না থমকে 2 হাত তুলে মাথার পেছনে দিল ইভা। এদের বাধা দেওয়া মানে বাড়তি ঝামেলা। রিভলভারটা উড়ুর উপরে নাচাতে নাচাতে নাক দিয়ে আওয়াজ করে হাসল সুখেন। তো আসল কারণটা বলি দিদিমণি। কাল সকালে ওই কারখানার পাশের খালে পাড়ার ফুচকাওয়ালা সিরাজ মোহাম্মদের বডি উদ্ধার হয়েছে। তো ওর সাথে শেষবার কথা থুড়ি মারতে দেখা গেছে আপনাকেই। এলাকার প্রায় সবাই দেখেছে। তাই সিরাজকে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে আপনাকে। এবার ইভার অবাক হওয়ার পালা। সিরাজ চিৎকার করে কাঁদছিল যখন ও বেরিয়ে আসে গলি থেকে। হিসাব মেলাতে পারছিল না সে। আমি কোনো খুন করিনি। সেটা লক আপে 3rd ডিগ্রি দিলেই বোঝা যাবে দিদিমণি। মারুন টি শার্টের উপর দিয়ে ইভার বুকের দিকে অনেকক্ষণ লোলুপ দৃষ্টিতে তাকিয়ে নিজের শুকনো কালো ঠোঁটটা বার কয়েক চেটে মিহি সুরে বলল সে, সার্চ করো, সার্চ করো, সার্চ করো, পাই টু পাই, বডির কোনো কোণা যেন বাদ না যায়। হ্যাঁ, সার্চ করো। মহিলা কনস্টেবল ছাড়া আপনি এভাবে কোনো মহিলাকে সার্চ করতে পারেন না। এক ঝটকায় ইভা চুল ধরে পেছনে টেনে কানের সামনে মুখ দিয়ে চিৎকার করে বলল সুখেন, আবে চোপ মাগি, নিয়ম শেখাচ্ছি। হ্যাঁ, একদম চুপ করে থাকবি। আর একটাও শব্দ কানে আসলে না, রুল পুরো মুখে ঢুকিয়ে খল খল করে সোজা পেছন দিয়ে বের করে দেবো তোর হারামজাদি। আবে কি রে, বাড়া নাল পড়ছে নাকি? আরে সার্চ কর না চোদনাগুলো, চুপ করে দাঁড়িয়ে আছে, সার্চ কর। দ্বিতীয়বার নির্দেশ পেয়ে আর দেরি করে না হাবিলদার দুজন। অবশ্য ওদের হাতের উল্কি আর ইউনিফর্মের বোতাম খোলা দেখে পুলিশ কম গুন্ডা বেশি মনে হচ্ছিল এবার। হালকা মদের গন্ধও পেল। ইভা স্পষ্ট বুঝতে পারছিল 4টে নোংরা হাত বারবার খুঁজে নিচ্ছে
তার তলপেট, কোমর, নিতম্ব উরু। এটাকে যে সার্চ বলে না, সেটা বিলক্ষণ জানে সে। একজন ওর পকেট থেকে স্টান গানটা বার করে সুখেনের হাতে দিল। হ্যাঁ, দেখি এ কি মালটা? হ্যাঁ, এটা কি? ঘুরিয়ে ফিরিয়ে দেখে জিজ্ঞেস করল সে। উত্তর দিল না ইভা। সুযোগের অপেক্ষায় ছিল সে, কিন্তু পাচ্ছিল না কিছুই যা দিয়ে এদের সামলানো যায়। পেছনে দাঁড়ানো কনস্টেবল দুজন আর ঘরের দুই কোণে দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে দরজার দুই ধারে। কি জন্য যে এসেছে ইভার পেছনে, সেটা সে না দেখলেও ভালো মতোই বুঝতে পারল। উত্তর না পেয়ে চুকচুক শব্দ করে ইভার টি শার্টের একদম ওপরের বোতামের ফাঁক দিয়ে তর্জনী ঢুকিয়ে সামনে টানল ওকে। কি হলো? কথা কানে গেল না? কথা না বললে না? কথা বলানোর উপায় অনেক জানা আছে আমার। হ্যাঁ, চুপচাপ জবাব দিয়ে দে। হ্যাঁ, চুপচাপ জবাব দিয়ে দে, নয়তো এই ঘর থেকে হুইল চেয়ার করে বেরোতে হবে। বোতামটায় বেশ টান পড়ছে। ইভার মনের কোণে ভয়ের একটা হালকা আভা উঁকি দিল। সার্চ করার নামে এরকম নোংরামি করছেন আপনি? আমি ভালোই বললাম, ওরা যা জিজ্ঞেস করছি তো ফল ভালো হবে না। বারবার বলছি, কেন বুঝছিস না? স্টান গান। কে 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 কি গান? হ্যাঁ সালা, দেখে তো ট্রিমার মনে হচ্ছে। হ্যাঁ, স্টান গানটা নিজের ক্লিন শেভড মুখে ঘষতে লাগলো। অন্য হাতের আঙুল তখনও ইভার শার্টের বোতামে। বাকি কনস্টেবলগুলো যোগ দিল হাসিতে। বিরক্তিতে গা রিড়ি করে উঠল ইভার। মাথাটাও টনটন করছে যেখানটায় চুল টেনে ধরেছিল সুখেন। একটা ভারী ধাতব কিছুর পড়ার আওয়াজ হলো মেঝেতে। কয়েক ন্যানো সেকেন্ডের নিস্তব্ধতা। এক্সস্ট ফ্যানের গর্তটা দিয়ে ঘরের মেঝেতে লোহার কিছু একটা পড়েছে। সুখেনের চিবুকে তখনও রাখা স্টান গানটা, মুখে হাসি। একটা কালি পটকা ফাটার আওয়াজ। বন্ধ ঘরে সেই আওয়াজটা অনেক জোরে শোনালো। ফাটার সাথে সাথেই লোহার মতন জিনিসটা থেকে গল গল করে ঘন সাদা ধোঁয়া বেরোতে শুরু করেছে। ইভা জানে ওটা কি, স্মোক গ্রেনেড, ম্যাটের কাজ। আর দেরি করল না সে। সেই মুহূর্তেই একজন তার পেছনে বসে সবে তার ডান হাতটা ঘুরিয়ে এবার বাঁ হাঁটুতে রেখেছে। ইভা সর্বশক্তি দিয়ে দুই হাঁটু একসাথে করে দিল এক মোচড়। কট করে একটা আওয়াজ। হতভম্ব সুখেন তখনও স্টান গানটা গলায় দিয়ে ধোঁয়ার দিকে তাকিয়েছিল। চকিতে ইভা শক্ত করে সুখেনের হাতের উপর দিয়েই ওটা ধরে বাটন প্রেস করে দিল। চিরিক চিরিক করে একটা আওয়াজ করে সুখেন চিত হয়ে মেঝেতে চোখ উল্টে পড়ল 1 মিলিয়ন ভোল্টের ধাক্কায়। তৃতীয় জন ততক্ষণে নিজেকে মোটামুটি সামলে না দেখে একটা ঘুষি চালিয়েছে। ইভা সেটা নিশ্চিন্তে এড়িয়ে ওই হাতটা ধরে বাঁ হাতে সোজা কুনুই চালালো তার শ্বাসনালীতে। বিস্ফারিত চোখে শব্দ হতেই তার কলার ধরে সজোরে মাথাটা এগিয়ে দিল দেওয়ালের দিকে। দাম করে বেশ জোরে আওয়াজ হলো। বিনা প্রতিবাদে লোকটা মুখ থুবড়ে পড়ল মেঝেতে। আর নড়ল না। 15 থেকে 18 সেকেন্ড লাগলো এতে। ইতিমধ্যে ঘর ভরে গেছে মোটামুটি সাদা ধোঁয়ায়। কিছু দেখা যাচ্ছে না প্রায়। এবার বেরোনোর পালা। কিন্তু দুজন এখনো বাকি। একপাশে পড়ে থাকা রুলার নিয়ে হাতড়ে হাতড়ে দরজা খোঁজার চেষ্টা করল। চোখ জ্বালা করতে শুরু করে দিয়েছে। আবছা দেখতে পেল ঘরের এক কোণে বাকি 2 কনস্টেবল চোখে হাত দিয়ে উপুড় হয়ে শুয়ে আছে। বেশি খুঁজতে হলো না তাকে। একসময় দরজা পেয়ে গেল সে। ভাগ্য ভালো, ভেজানো ছিল দরজাটা। সামান্য টানতেই খুলে গেল। বেরিয়ে বাইরে থেকে ছিটকানি লাগিয়ে হাঁপ ছেড়ে বাঁচল সে। সুকুমার বাবুকে খুঁজতে হতো, কিন্তু হাতে সময় নেই। ইভা জানে না যে বাইরে আরও পুলিশ আছে কিনা। টি শার্টের বোতামটা অক্ষত নেই আর। এক দৌড়ে উঠোন পেরিয়ে রাস্তায় উঠে এদিক ওদিক তাকাতেই ওর পাশে এসে শব্দ করে ব্রেক কষল এসইউভি। প্যাসেঞ্জার সিটে বসার সাথে সাথেই ছুটতে শুরু করলো গাড়ি। সিটে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেলে ইভা সামান্য হেসে বলল, ইউ আর ওয়েলকাম ডার্লিং। তোমার জন্য একটা গিফট আছে পেছনে। ঘাড় ঘুরিয়ে পেছনে দেখল ইভা।
হোলি শিট। হাইওয়ের পাশে কোনো এক জঙ্গলে সন্ধ্যা 6:38। ধরুন। ইভার থেকে বোতলটা নিয়ে ঢকঢক করে অনেকটা জল খেলেন সুকুমার। এখন ওরা আছে হাইওয়ে থেকে কিছুটা ভেতরে, হালকা ঘন জঙ্গল, চারপাশে নিকষ অন্ধকার, গাড়ির হেডলাইট ছাড়া কোনো আলো নেই। একটা বড় পাথরের গায়ে হেলান দিয়ে মাটিতে বসে সুকুমার। গাড়ির হেডলাইটের আলো সোজা পড়েছে ওর মুখের উপর। ডান গালের হাড় সামান্য নীল ম্যাটের ঘুষির কল্যাণে, বুকটা হাঁপড়ের মতন ওঠানামা করছে। গাড়ির ঠিক পাশে রেক্স সুকুমারের দিকে তাকিয়ে দাঁত বের করে ঘর ঘর আওয়াজ করছে। এক্ষুনি পারলে ঝাঁপিয়ে পড়ে। দূরে দাঁড়িয়ে নিশ্চিন্তে সিগারেট খাচ্ছে ম্যাট। দুই হেডলাইটের মাঝে দু হাত বুকে শক্ত করে জড়ো করে গাড়ির বনেটে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছিল ইভা। জল খাওয়া শেষ করে বোতলটা পাশে রাখতেই ঝপ করে মাটিতে সুকুমারের সামনে বসে পড়ল সে। আওয়াজে এখানে কেঁপে উঠল সুকুমার। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল ইভার দিকে। পুরো 1.5 মিনিট চুপচাপ তাকিয়ে থাকার পর পকেট থেকে কোল্ড স্টিল বার করে ওদের দুজনের মাঝে মাটিতে পুঁতে দিল ইভা। কুচকুচে কালো ফলাটা হেডলাইটের আলোতে চকচক করে উঠল। শব্দে সামান্য চমকালো সুকুমার। মুচকি হেসে তর্জনী ছুরির হাতলের উপর রেখে মৃদুস্বরে ইভা বলল, আপনি পুলিশ তো, ইন্টারোগেশনের ধরন ধারণ আপনি আশা করি জানবেন। আর এই ছুরিটা কিসের জন্য নিশ্চয়ই বুঝতে পারছেন। চলুন শুরু করুন, কোনো কিছু যেন বাদ না যায়। বিশ্বাস করুন ইভা দেবী, আমি এসবের কিছু জানি না। কথা শেষ করতে পারল না সে। তার আগেই চিতাবাঘের মতন ক্ষিপ্রতায় উঠে গিয়ে সুকুমারের সামনে এলো ইভা। 2 হাত পাথরে রেখে সুকুমারের চোখে চোখ রেখে কয়েক সেকেন্ড পর কেটে কেটে বলল, এটা লাস্ট ওয়ার্নিং। এরপর মিথ্যে বা জানি না বললে সুস্থ দেহে কিন্তু বাড়িতে ফিরতে পারবেন না। বলে পিছিয়ে বসে সুকুমারের ডান পাটা তুলে নিজের কোলে রাখল সে। ছুরিটা মাটি থেকে তুলে পায়ের কোড়ে আঙুলে ঠেকিয়ে ঠোঁটের কোণে আলগা হাসি এনে ঠান্ডা গলায় বলল, আচ্ছা একটা খেলা খেলা যাক নাকি? দেখুন, আপনি যতবার ভুলভাল বলবেন ততবার একটা করে আঙুল কাটা যাবে, ঠিক আছে? শুরু করুন। শুনেই ভয়ে সুকুমার থর থর করে কাঁপতে শুরু করে দিয়েছে। কোনো রকমে সামলে নিয়ে বলল, বিশ্বাস করুন ইভা দেবী, আমি এসবের কিছু জানি না। আজ সকালে হঠাৎ বড়বাবু আমাকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেন, এর বেশি কিছু জানি না আমি। ছুরির চাপ একটু বাড়াতেই চেঁচিয়ে উঠলেন তিনি, বলছি 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 দয়া করুন। কাল রাতে হঠাৎ বড়বাবু আমার বাড়ি আসেন, আমার বউকে আর আমাকে বন্দুক দেখিয়ে খুব শাসান, চড়তাপড় মেরে আপনার কথা জানতে চান। অনেক অনেক খারাপ খারাপ কথা বলেন উনি আপনার সম্পর্কে। আমি কিছু বলতে চাইনি, বিশ্বাস করুন। তারপর যখন আমার নাতনিকে তুলে নেওয়ার ভয় দেখালো, আমি জামার খুঁট দিয়ে চোখটা মুছলেন তিনি। ছুরিটা আঙুল থেকে সরিয়ে ইভা বলল শান্ত স্বরে, তারপর? বড়বাবু খুব বাজে লোক ইভা দেবী, আমি বুঝেছিলাম ওরা আপনার ক্ষতি চায়, তাই দরজায় ছিটকিনি লাগাইনি। পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের ওপর বরাবর বাজে নজর। প্রচুর বাচ্চাকে লজেন্সের লোভ দেখিয়ে কুকর্ম করেছে। যেই প্রতিবাদ বা নালিশ করার চেষ্টা করে তাকেই গুম করে দেয়। সিরাজকে ওই মেরেছে। আগে আমি ওর সাথে পাশে থাকতাম না, কিন্তু আজ ওর কুকর্মের সাথী হয়ে গেলাম। ইভা উঠে দাঁড়িয়ে জিন্স থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, আপনার ভাগ্নিকে আমি খুঁজে দেব। ইনফরমেশনের জন্য ধন্যবাদ। কদিন আপনি বাড়ি যাবেন না, বউয়ের কাছে গিয়ে থাকুন। তারপর পকেট থেকে 2 100 টাকার নোট ধরিয়ে বলল, নিন এই টাকাটা ধরুন, এখান থেকে বাস কিংবা অটো পেয়ে যাবেন। কাঁপা কাঁপা হাতে টাকাটা ধরে মাথায় ছুঁইয়ে কাঁদতে কাঁদতে হাইওয়ে দিয়ে হাঁটতে থাকলো সুকুমার। ওর চলে যাওয়ার দিকে তাকিয়েছিল ইভা। কি ভাবছো? না কিছু না, চলো
অনেক কাজ আছে, কিছু ভালো ইনফো পেয়েছি। রেক্সকে শীষ দিয়ে ডেকে হেঁটে গাড়ির দরজার হাতলে হাত রাখল ইভা। প্রকৃতি আবাসন, রাত 9:08। পৌঁছতে একটু দেরি হয়ে গেল ইভার। রাস্তায় এক ধাবায় ডিনার সেরে নিয়েছিল ওরা। কাল ইভার আবার দেবোত্তমের সাথে দেখা করবার কথা, তাই ম্যাট রেক্সকে নিয়ে গেল। একেবারে কাল ফিরবে। রেক্স ওখানে ভালোই থাকবে। ফ্ল্যাটে ঢুকে লাইট জেলে জুতো মোজা খুলে চেঞ্জ করে নিল প্রথমেই। একটা গ্রে টি শার্ট আর কালো জগার প্যান্ট পরে অনেকটা স্বচ্ছন্দ বোধ করল। সারাদিন অনেক ধকল গেছে। বাথরুমে ঢুকে মুখ হাত ধোবার আগে আরাম করে ফ্যানের তলায় বসে কিছুক্ষণ ভাবল সারাদিনের ঘটনাটা। সুখেনটাকে না ধরলে কিচ্ছু জানতে পারা যাবে না। ওর কীর্তিকলাপ মনে পড়ায় রাগে গা রিড়ি করতে থাকলো। কতক্ষণ এভাবে বসেছিল জানে না। গোটা পাড়াটা নিশ্চুপ, শুধু সামনের রাস্তায় একটা টাটা সুমোতে নেপালি গান বাজছে। দূর, রেক্সটাও নেই সময় কাটানোর জন্য। না, উঠতে হবে। ইতিমধ্যেই পাশের লাগোয়া বাড়ির টিভিতে ফুল ভলিউমে শুরু হয়ে গেছে ইভার প্রিয় বিখ্যাত ক্রিকেটারের রিয়ালিটি কুইজ শো। বাড়ির এক বৃদ্ধ কানে শুনতে পান না বেশি, কিন্তু এই শোয়ের বড় ভক্ত। তাই সারাদিনেই 1.5 ঘন্টা এরকম ফুল ভলিউমে চলে টিভি। পাড়ার কেউ অবশ্য অভিযোগ করে না। ইভারও অসুবিধে হয় না তেমন। মাঝে মাঝে খাবার পর বিছানায় শুয়ে শুয়ে শোতে জিজ্ঞেস করা প্রশ্নগুলোর উত্তর দিতে থাকে, যতক্ষণ না ঘুম আসে আর কি। ইভা নিজে খুব বেশি টিভি ভক্ত নয়। দেখলে পারতপক্ষে ক্রিকেট, ফুটবল আর টুকটাক নেটফ্লিক্স। খানিকটা জল খেয়ে টওয়াল নিয়ে বাথরুমের দিকে চলল সে। আলো জ্বালিয়ে ভেতরে ঢুকল। না, শুধু হাত মুখ ধোবো না, স্নানই করিনি, বরং গাটা বড্ড ম্যাচ ম্যাচ করছে। এই ভেবে টাওয়েলটা ধরে নিচে তাকালো সে। তাকিয়েই কেমন একটা খটকা লাগলো ওর। বড় প্লাস্টিকের বালতিটা তো সে ভর্তি করে যায়নি। স্নান সারার পর বালতি না ভরার বদ অভ্যাসটা আজও পিছু ছাড়েনি তার। এছাড়াও শাওয়ার ব্যবহার করার জন্য কাছাকাছি ছাড়া বালতিও ইউজ হয় না তেমন। বালতির তলায় আবার কি একটা যেন চকচক করছে। নিচু হয়ে দেখতে গেল যেন, অমনি একটা আওয়াজ। লাইট বন্ধ হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার নেমে এলো বাথরুমে। কি হলো তারপর জানতে গেলে শুনতে হবে গল্পের দ্বিতীয় পর্ব। গল্পের দ্বিতীয় পর্বের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, পিন কমেন্টে অথবা আই বাটনে। চেক আউট করতে ভুলবেন না। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। তাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের গল্পে যেসব কলাকুশলীরা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আজকের গল্প পাঠিয়েছিলাম আমি সন্তু। শব্দ সংযোজন আবহে দাস স্টুডিও। পোস্টার ডিজাইন সূর্য। গল্পের বেতার নাট্যরূপ দিয়েছে দিশানি। তাহলে আজকের জন্য এটুকুই। ফিরছি গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল রাজদেবী 2.0।